স্বপ্ন যাবে অনেক দূর, হবে না খুশি। স্বপ্ন যাবে অনেক দূর, হবে না খুশি। স্বপ্ন যাবে অনেক দূর, হবে না খুশি। আসসালামু আলাইকুম। আমাদের টিঙ্কু ভাই চলে আসছে। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সবুজ অবুজ বরাবরের মতো চলে আসছেন আমরা, আমি আর টিঙ্কু ভাই। তো আমাদের আজকে উপস্থিত আছেন যে আমাদের মাঝে গেস্ট, সেটা হলো এলিনা খান আর আশরাফুল্লাহ খান। ওনারা আছেন কোথায়, ওনাদের মুখ দিয়ে শুনবো। আমাদের টিঙ্কু ভাই একটু কথা বলে শুরু করেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমরা গেস্ট যেহেতু এসে গেছে, তাহলে ওনাদের কাছ থেকে শুনি ওনাদের পরিচিতি, এবং আস্তে আস্তে আমরা সবকিছু জানতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল্লাহ খান। একটু আপনাদের ডিটেইলস, কোথায় আছেন একটু ডিটেইলস বলতে হবে একটু। হ্যাঁ, যে কোথায় আছেন। আমরা হচ্ছে বেসড ইন কেন্ট, ইন মেইডস্টোন। লন্ডন থেকে অ্যারাউন্ড 50 to 55 মিনিট ড্রাইভ। সাউন্ডটা একটু ডিস্টার্ব করতেছে আপনাদের। আমাদের জি, দূরে আপনাদের মনে হয় এটা একটু দূরে, তো মনে হয় এই কারণে নাকি দূরে আছে। হ্যাঁ, সাইপের তো সামনাসামনি রাখেন, আপনারা ইয়েটা সামনাসামনি রাখেন, তাহলে দুজন দেখা যাবে। এবার দেখা যায়, বেটার, লট বেটার। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম যে আমরা কেন্টে থাকি, বেসড ইন মেইডস্টোন। আর আমি কাজ করি রিটেলে, ম্যানেজমেন্টে আছি। আমি এলিনা খান, আমিও রিটেলে কাজ করি। আমি সেলসের অনলাইন ডিপার্টমেন্টে ম্যানেজমেন্টে আছি। আর এই তো কাজের সাথে সাথে চেষ্টা করি নিজে সবগুলা পূরণ করতে, যতটুকু পারি আর কি। থ্যাংক ইউ। দুইটা বাচ্চা। আমার বড় মেয়েটা এই বছরে ইউনিভার্সিটিতে যাবে, আর ছোট মেয়েটা ও লেভেল কমপ্লিট করবে। আচ্ছা আচ্ছা, তো দুটোই মেয়ে না? জি, দুটা মেয়ে। আমারও দুটো মেয়ে। তো আপনার সাথে আমার কিছুটা মিল আছে। আচ্ছা, আমরা মানে কে কি পড়ে? আমার মেয়ে বড়টা অনেক বড় আসলে, ও এখন মানে সেকেন্ডারি স্কুলের ম্যাথ টিচার। আলহামদুলিল্লাহ। আর ছোটটা এবার ইউনিভার্সিটিতে যাবে। তাহলে আমার উল্টাটা আর কি, আমার বড়টা ইউনিভার্সিটিতে যাবে, আপনার ছোটটা ইউনিভার্সিটিতে যাবে। জি জি। আচ্ছা, আমরা আপনাদের পরিবার সম্বন্ধে আরো শুনবো। তো তার আগে আসলে ওনারা আমার সাথে যতটুকু কথা হয়েছে, ওনারা একটু নতুন বাগানি, মানে বেশি দিন হলো না বাগান আসলে করতেছেন, ঠিক না নাকি? আমি কি সঠিক বলেছি? একদমই নতুন বাগানি। তো সেই ক্ষেত্রে ওনারা আমি প্রথমেই না হলে আমি একটা ভিডিও ক্লিপ দেখাই। তো ওখানে উনি কিছুটা কথা বলেছেন, আমার মনে হয় বাগানটাও দেখে আসি। এবং ওনার খেলার মাঠ বলা যায়, একটা ফুটবল খেলা যেরকম যায় না, সেরকম এত বড় বাগান। কিন্তু বললাম যে যেহেতু নতুন বাগানি, সেই হিসাবে আসলে এখন ওইভাবে বাগান শুরু করে নাই। তা আমরা ওনার মুখের থেকে না শুনে আমরা স্ক্রিনে দেখি কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ার ভাঙা চালের পাকে অবুঝ জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ার ভাঙা চালের ফাঁকে অবুঝ জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। হাত বাড়াইয়া ডাকে কিন্তু মুখে বলে না
বাড়াইয়া ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আসলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ার ভাঙা চালের থাকে, অবুঝ জ্যোৎস্না ধুলি কাপড়ে হাত বাড়াইয়া রাখে। কে দিল পীড়িতের বেড়া লাউয়ের বাগানে, কে দিল পীড়িতের বেড়া লাউয়ের বাগানে, লাউয়ের বাগানে সইব লাউয়ের বাগানে, লাউয়ের বাগানে সইব লাউয়ের বাগানে, কে দিল পীড়িতের বেড়া লাউয়ের বাগানে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এলিনা খান মেরিস্টোন কেন্ট থেকে বলছি। আমি জানি না আসলে আমার এটাকে বাগান বলে কিনা, তবে আমার মনে হয় বাগান করার একটা সুন্দর প্রচেষ্টা বলা যেতে পারে। আমি গত 2 বছর ধরে চেষ্টা করছি একটু একটু করে সুন্দর করে বাগান করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিনগুলোতে আমি আরো একটু একটু করে আগাতে পারি এবং সুন্দরভাবে আমার যে মনের পরিকল্পনা, মনের আশা, সেটাকে যেন আমি বাস্তবায়ন করতে পারি। আপনাদের সবার দোয়া আমার কাম্য। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অসাধারণ, অসাধারণ আপনার গানের গলা। আমি আসলে আমি আমি টিঙ্কু ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি খুব লজ্জা ওনার যে পাচ্ছি। আচ্ছা, বাগান দেখতে, আমি হ্যাঁ, বাগানে আপনি আমি একটা কথা বলি যে আপার যে বললো না এটাকে বাগান বলা যায় কিনা, বাগান বলা যায় কিনা সেটা বড় কথা না, আপনার যে প্রচেষ্টা আছে সেটাই বড় কথা। তো বাগান 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 হিসেবে এখনো শেপে আসেনি, এটা মোর লাইক একটা পার্কের মতো আসলে, অনেক বড়, ম্যাসিভ। সো আপনি যে ইনিশিয়েটিভ নিচ্ছেন এটা হয়ে যাবে আর কি, গুছিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনার বাগান আমি দেখছিলাম, আর সাথে সাথে আপনার গানও শুনতেছিলাম, আপনার গানের গলা অসাধারণ আসলে। তো আমার কাছে বাগানের চেয়ে আপনার গান আমি আসলে মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আমি আমি খুব একটা বেশি বাগান প্রিয় ব্যক্তি না, যে তা না, আপনি কিন্তু আমি না, না, গান প্রিয় ব্যক্তি। আমি আমি একটু বলি আর কি, আমাদের আমাদের মাঝে দুইজনের মধ্যে আবার উনি একটু অবুঝ প্রকৃতির আর কি, হ্যাঁ, তো আমি আবার সবুজ বলে, এই জন্য উনি গানের দিকে জি, বেশি এগেছে আর কি, আমি হয়তো বাগানের দিকে বেশি যাব। তো এই ক্ষেত্রে অবশ্যই। আপনাদের আপনাদের মধ্যে কে সবুজ বা অবুঝ একটু যদি বলতেন। ভাইয়া আমি আসলে গার্ডেনিং এর ধারে কাছে নাই আর কি, ডিউ টু সাম আদার রিজন। আমার হেই ফিভার আছে, সো আমি কখনো গার্ডেনে যাই না। না, এটা একটা কজ, হ্যাঁ, এটা একটা এক্সকিউজ। গার্ডেনিং করা যায় ভাইয়া। এটা তো এই ভয়ে আমি গার্ডেনে যাই না। আর সে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্র পর্যন্ত, পারলে সূর্য যতক্ষণ ডুবে আর কি, গার্ডেনেই কিছু না কিছু করতে থাকে। আচ্ছা, এত বড় গার্ডেনের ঘাস কাটে কে? এত বড় গার্ডেন, ম্যাডাম, সব ম্যাডাম। আই আল্লাহ, এটা বিশাল কাজ, গার্ডেনে বিশাল আমাকে এখন কর্মযোগ্য। পিটাইলেও আমি যাব না। তা আপনি গার্ডেনে আপনার ভূমিকা কি? গার্ডেনে কি শুয়ে গার্ডেনে বসে আমার থাকার কোনো একটা ভূমিকা কাজ? নাই, ওই পিছনে তার পিছনে মাটি কিনা, চারা কিনা,
ইনভেস্ট করা হচ্ছে আমার কাজ। না 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 না, আছে 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 ভাই গার্ডেনে শুয়ে বসে থাকার একটা কাজ। না, বসে থাকার ওইটা কাজ না, বসে কিছুক্ষণ থাকলে তার হেই ফিভার শুরু হয়ে যাবে, বলবে এই যে বাতাস, এই যে ফুলের এটা আসতেছে ওইটা আসতেছে, আমার এখন হাঁটু আসবে, এটা একটা বাহানা, আসলে ওইটা কিছু না। ব্যাপারটা হচ্ছে ওর মেন কাজ হচ্ছে খালি পরিদর্শন করা, এইটাই এইটাই হচ্ছে ওর কাজ, আর কোনো কাজ এটা একটা কাজ, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ দেখা যে কোথায় কোনো বিশৃঙ্খলা আছে নাকি, কোথায় কোনো কিছু আপনি মেস করে রাখছেন কেন, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ, এটা দেখা। আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে ভাইয়া, বাংলাদেশে ফোন করে তারপরে বোনদের ভাইদেরকে সবাইকে বলবে তোমার ভাবির কাছে তো এটা ধরেছে ওটা ধরেছে এটা করেছে, তোমরা কি কি করলা, এটা এটা একটা বড় একটা দায়িত্ব। মেসেজ আপনাকে নিয়ে গর্ব অনুভব করে ভাই, এই জন্য বলে। কি বলবো, সেই ক্ষেত্রে ভাইকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, আপনি কি বাগানে একবারে যাতায়াতই করেন না নাকি, যাওয়ার সৌভাগ্য হয় না নাকি? একদমই না, বাগানেই যান না? না, বাগানে যাও? এমনি যাই মাসে একদিন হয়তো বা 2 দিন। কিন্তু বাগানের সবজি টবজি খান নাকি? এইগুলা তুমি কালকে তো আমি খাইলা খাই, লাউর পাতা দেখে আমি না? খাই না তা না, কিন্তু খুব যে আগ্রহ আছে তাও না। আচ্ছা আচ্ছা, মিটের প্রতি আগ্রহ বেশি নাকি? আমার কথা হলো 10 টাকার মাটি আর 200 পাউন্ডের পরিশ্রম করে আমার ওই 5 পাউন্ডে আমি সেন্সবুরি আর চেস করতে গেলে ভেজিটেবল খুনিত পুরাই অবুঝ, বুঝছেন টিকু ভাই? না না, আপনার সাথে আমি একমত আসলে। এই মাটি টানাটানি করে কোপাকুপি করে এগুলো করেছে, একই গোত্রের মানুষ, এটা বোঝা যাচ্ছে। এই একবার পুরা বিল। তবে একটা জিনিস ভাইয়ের সাথে আমি একমত, কোপাকুপি করে মাটি টানাটানি করে কোনো লাভ নাই। কিন্তু আমি একটা জিনিস, আমি এরকম আসলে দীর্ঘদিন ইয়ে করার পরে আমি সম্প্রতি আমার একটা উপলব্ধি হয়েছে, আপনার ক্ষেত্রে এটা ডিফারেন্ট হবে, বিকজ আপনার হে ফিভার আছে। হে ফিভার যাদের আছে তাদের পোলেনে খুব সমস্যা হয়। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, আপনার বিবিসি ওয়েদারও আছে, পোলেন কাউন্ট কিন্তু দেয়, এভরিডে দিয়ে দেয় পোলেন কাউন্ট কতটুকু আছে। আপনি সবাই যখন ওয়েদার দেখে কাজে যায় বা বাগানে যায় বা বাজারে যায় বা শপিং যায়, আপনি পোলেন কাউন্ট দেখে বাগানে ঢুকবেন, পোলেন কাউন্ট আছে কেমন আছে, এটা ওয়েদারে বলে। হ্যাঁ, পোলেন তো আপনার সিজনাল আর কি, এটা এখন সবসময় সবসময় হয় না। তো সবসময় থাকে। আমি যেটা আমি যে চেক করে গার্ডেনে যাবে এই পাবলিক কখনো না, আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম, যে সম্প্রতি আমার উপলব্ধি হয়েছে যে গার্ডেন ইজ নট অনলি ফর লাইক কোপাকুপি দাপাদাপি এগুলা না, দিস ইজ কাইন্ড অফ ওয়েল বিইং ও আছে এর মধ্যে অনেকটা। সেই দিকটা এটা ঠিক, একটা ভালো এক্সারসাইজ, একটা মন ভালো থাকে। হ্যাঁ, মন ভালো থাকে, এই দিকে বিবেচনা করে আপনি আপনার স্ত্রীকে সাহায্য করতে পারেন। এক্স্যাক্টলি, আসলে এক্সারসাইজ কতটুকু হেল্প হয় আমি জানি না, আমার কাছে মনে হয় এক্সারসাইজ মানে সেটাকে এক্সারসাইজের মধ্যেই করতে হবে, জিমে যাইতে হবে বা বাইরে হাঁটাহাঁটি করলাম, সেটা আলাদা জিনিস, আর গার্ডেনিং করাটা আলাদা জিনিস। আমার কাছে যেটা হয় মনে হয় যে যারা গার্ডেন করে তাদের মধ্যে আলাদা ভেতর থেকে আলাদা একটা অনুভূতি, মানে আলাদা আগ্রহ আর কি, আগ্রহ করছি, কতটুকু পরিশ্রম দিচ্ছি, তার থেকে মেন হচ্ছে ভালো লাগাটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে যারা মাছ অনেকে আছে ঘন্টা পর ঘন্টা বসে থাকে কিন্তু মাছ আসে না, আবার অনেকে আছে এইসব বড়শি ফেলাইলি দেখবেন যে মাছ উঠে। তো সবাইকে দিয়ে সবকিছু হয় না। আচ্ছা, তাহলে আপনি অবসর সময় তাহলে কি করেন? আপনি এই যে এখন সামার টাইম, অবসর সময় এগুলা দেখি। আনোয়ার ভাইয়ের মুখটা দেখা যাচ্ছে না, এই পর্যন্ত কেটে গেছে স্ক্রিনে, এখন যে সামনে এসে কথা বললে না হলে সাউন্ড আসতেছে না, যেমন ক্লিয়ার। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ভাই, আপনার পূর্ণাঙ্গ রূপে দেখা যাচ্ছে। তো বলেন আপনি। ডকুমেন্টারি গুলা আমি খুব মনোযোগ সহকারে দেখি এবং ডাইজেস্ট করি। হ্যাঁ, অবশ্যই। তো যেমন ফর এক্সাম্পল পিরামিড সম্পর্কে আমি জানলাম আজকে, একদম A to Z যতদূর জানা সম্ভব। পৃথিবীতে যতগুলো আছে পিরামিড সম্পর্কে হয়তো ওগুলাই একটার পর একটা আমি দেখতেছি আর শুনতেছি। এক এক টপিক ধরে আমি এরকম ডকুমেন্টারি দেখি আর কি, অবশ্যই খুব ভালো লাগে। বউকে তো সময় দেন না, যে বাগান করতে বউর সাহায্য দরকার, আপনি তো সময় দেন, বউ থেকে দূরে থাকেন। এটা হয় না। না, এটা ঠিক আছে,
না, এটা এটা সত্যি কথা বলতে কি, আমি যেহেতু ছোটবেলা থেকেই হোস্টেলে পড়াশোনা করেছি, তারপরে আবার আমার বাবা আমার সম্পর্ক মানে আমাদের সাথে আমি পাই নাই, আমাদের সাথে ছিলেন না উনি। আমি যখন ছোট তখন উনি দেশে বাইরে ছিলেন, আবার উনি যখন ফেরত আসছেন তখন আমি ক্যাডেট কলেজে চলে গেছি। যার ফলে এই যে প্যারেন্টিং বা যে ছেলেদের যে এই ব্যাপারগুলো, যেমন বাজার করা, আই নেভার ওয়েন্ট টু শপিং, মানে মাছ বাজার করা, সবজি বাজার করা, বাংলাদেশে থাকতে আমি কখনো বাজার হ্যাঁ এখানেও যেহেতু আমি যাই নাই, আমি জানি না হ্যাঁ হাউ টু ডু দ্যাট, আমি এখানেও যাই না। জানার আগ্রহটাও নাই। তারপরে এই যে কলেজে যাওয়ার পরে যেটা হয়েছে, আমি কাপড় ইস্ত্রি পর্যন্ত করতে পারি না, বিকজ আই নেভার ডু ইট। আমিও কাপড় ইস্ত্রি করতে পারি না ভাই, এটা আপনার সাথে মিল আছে আমার। তারা তো এই জন্য আমার এখানে কোনো আগ্রহই নাই। শোনেন ভাই, আপনার সাথে আমার মিল আছে, আমিও কাপড় ইস্ত্রি করতে পারি না। আমার এমনও দিন আছে আমি এমন একদিন এরকম হয়েছে, আমি অফিসে গেছি, আমি ওই এমনি কাপড় পরে চলে গেছি। আমার ম্যানেজার বলছে তুমি কি এখন টাম্বল ড্রায়ার থেকে বের করে নিয়ে আসলে নাকি কাপড়টা? আমি বলছি ওরকমই, আসলে আমি কাপড় ইস্ত্রি করতে পারি না। আরো আছে বাজার টাজার ওই যে টিঙ্কু ভাই তেমন করে না, সব আমি বাজার খুব একটা বেশি করি না। যখন ওই আমাদের ফ্যামিলির লোকজন বা আমাদের আত্মীয় স্বজন বা পড়োশিরা আমার আম্মাকে বলতো, আমার আব্বা তো অনেক আগেই মারা গেছেন, তো আম্মাকে বলতো যে ছেলেকে বাজার করা শিখাও, এটা করাও এটা করাও। তো আম্মা বলছে আচ্ছা ঠিক আছে। তখনকার সময় আমাকে একটা 20 টাকা দিয়ে বলছিল যে মাছ কিনে নিয়ে আয়। আমি একটা মাছ কিনে নিয়ে আসছি। আমি বলছি আম্মা এর চেয়ে বেশি আর কিছু পাওয়া যায় না। ঠিক আছে, আপনি 3 মাছ কিনে নিয়ে আসছিলাম, চেষ্টা করছেন আপনি। তারপরে আর আমার পাঠায় নাই কোনোদিন। তবে আপনি খুবই লাকি তো যে ভাবির মতো একটা মেয়ে পাইছেন, আপনার বাজার করে দিচ্ছে, জুতা সেলাই থেকে চন্ডি পাট সবকিছু করে দিচ্ছে। That was not an easy job. তারপরে আপনি ওয়াকিং টকিং অল ইন্ডিয়া রেডিও গানও শোনাচ্ছে। আচ্ছা আমরা একটু কমেন্টস পড়ে আসি। অনেক দর্শক তাদের হয়তো কোনো কোশ্চেন থাকতে পারে, আমরা একটু কুইকলি পড়ে আসি। পড়েন। ইকবাল আইসা পড়ছি বলছে সালাম আদাব সাব্বা খায়ের, এটা মানে কি সাব্বা খায়ের? সাব্বা খায়ের মানে শুভ বিকাল আর কি, শুভ সন্ধ্যা। অতিথিদের স্বাগতম। আমার প্রতিবেশী ইকবাল আপনাদের প্রতিবেশী, কেন্টে থাকে ও। খেলা শুরু হয়ে গেছে নাকি ওস্তাদ? না শুরু হয় নাই, কেবল শুরু হয়েছে। নিপাপা উনি আবার সুইজারল্যান্ডে আছেন, এখন সুইজারল্যান্ড থেকে দেখছেন। অসাধারণ গানের গলা। হুমায়ুন কবির ভাই বলেছে আপনাকে কিন্তু দু একটা গান গেতে হবে, কারণ টিঙ্কু ভাই অলরেডি গান শুনে তো মাথা খারাপ হয়ে গেছে। টিঙ্কু ভাই গান শুনবো আমরা, এভাবেই গাবেন। নাইস আভানিপা বলেছে নাইস, অনেক সুন্দর। শর্মি নামিরা উনি বলেছেন। আচ্ছা এখানে তাদের শিমু আপা বলেছেন মাশাআল্লাহ কি সুন্দর বাগান। এখানে যে আপা বলছে সুইজারল্যান্ড থেকে দেখছি, মাশাআল্লাহ আমাদের বা অসাধারণ চমৎকার উপস্থাপন, একের ভিতরে দুই, যেমন সুন্দর বাগান তেমন সুন্দর গান, খুব ভালো লাগলো। দেখছেন আপনার গানের প্রশংসা হচ্ছে, না যতটুকু বাগান আছে কিন্তু সেটা আপনি গুছিয়ে রেখেছেন, এটা অনেক বড় ব্যাপার। আর আপনি একা করছেন, এটা তো অনেক বড় ব্যাপার। ভেরি বিউটিফুল। সেটাই আর কি। খেয়াল করেছেন কিনা ওখানে যে মাচাটা ছিল, বড় যে লম্বা মাচাটা, বিশাল বড় যে লম্বা, এটা আমি আমার মানে কিভাবে বোঝাবো যে এটা করতে আমার কতটা কোনো হেল্পিং হ্যান্ডও নাই, কোনো হেল্পিং হ্যান্ড নেই। শিমু আপু লেখছে আমি গান শুনি নাই, মিস করে ফেলেছি। আচ্ছা গান শুনুন, আবার গান হবে আপু, গান আবার হবে। হ্যাঁ বলেন, আপনি বলেন তারপরে এটা করলে। আচ্ছা আরেকটা জিনিস আমি শুনতে চাচ্ছিলাম, মাচার কথা বলতেছিল আপা, ভাই তো গার্ডেন করে না, মাচার সঙ্গে মিলে একটি শব্দ বলেন দেখি ভাই, মাচার সঙ্গে কোন শব্দটা যায়? মাস্টারি শুরু করে দিলেন না, ওনার কাছে আমরা এটা জানার আগ্রহ। উনি তো আসলে ডকুমেন্টারি দেখে, টিভি দেখে, অনেক জ্ঞান আছে ওনার। প্রশ্নটা বুঝতে পারিনি। মাচার সঙ্গে মাচা, উনি বলেন মাচা টাচা করেন, মাচা মানে লাভের মাচা। এই মাচা শব্দটার সঙ্গে মিলিয়ে একটা শব্দ বলেন দেখি। রাইম এটা রাইম হইতে হবে আর কি। এগুলোও পারবে না। আচ্ছা মানে আমার কিছু জিনিস ল্যাকিং আছে অ্যাজ এ হিউম্যান বিং, তার মধ্যে একটা হচ্ছে অনুভূতি। ওকে, অনুভূতি। আপনি কাতুকুতু দিলেও আপনার কিছু মনে হয় না নাকি? চর থাপ্পড় আমার কোনো ফিলিংস নাই, আমি এটা মনে রাখবো। আমাকে চর দিলে বা থাপ্পড় দিলে আমি মনে রাখবো, খাবো। আমার যখন সময় আসবে তখন আমি এটা ফেরত দিব। তাহলে আপনার অনুভূতি আছে, নিশ্চয়ই আছে, নাহলে আপনি ফেরত দিতে চাইতেন না। প্রকাশ নাই তো, বই প্রকাশ আছে, নিশ্চয়ই আছে। আমাকে ছেড়ে চলে গেছে এই কারণে। ভাই
আপনার অনুভূতি আপনার অনুভূতি আছে, আপনি জানেন না, যারা আপনার আশেপাশে আছে ওরা আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝতে পারে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে আপনার বউ হাসতেছে আপনার পাশে বসে যে শালা কি কয়, আমি তো সব জানি এরকম বলতেছে মনে মনে, আপনি বললে তো হবে না। আচ্ছা, আপনি কোন ক্যাডেট কলেজে পড়েছিলেন আমি বলছিলেন? রাজশাহী। রাজশাহী ক্যাডেটে। আচ্ছা, রাজশাহী তো আমাদের টিঙ্কু ভাইয়ের শ্বশুর আমি বাড়ি, না? রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আনোয়ার ভাই, কোন ইয়ার ইন্টার? আমার ব্যাচমেট উনি আবার, মানে কথা আদর আমার দেখেন। সেম। না 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 আমি আমি টিঙ্কু ভাই আমি আমি আনোয়ার ভাই ব্যাচমেট না, আমি এসএসসি হচ্ছে 84 এসএসসি, এইচএসসি হচ্ছে 86 এ। আমার ব্যাচমেট মানে উনি আমাদের উনি, হ্যাঁ 3 বছর আগে কি ফোন চিনবেন। করলো? তারপরে রনি ভাই হ্যাঁ। আছেন, আমাদের সিনিয়র বড় ভাইরা যারা। আনোয়ার ভাই, ফোন আসছে না। আমরা আনোয়ার ভাই আছেন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে ইন দ্য মিন টাইম আমরা একটু জেনে নেই ভাই এবং আপা, আপনাদের একজন একজন করে বলেন আপনার বেড়ে ওঠা এবং পড়াশোনা কোথায়, এবং এরপরে আপা হয়তো বলবেন আচ্ছা আচ্ছা, আপনার বেড়ে ওঠা এবং পড়াশোনা কোথায়। কল আসছে, আমি একটু কল আচ্ছা। শুনে নি। হ্যাঁ দাঁড়ান। আচ্ছা নেন, কল নেন। হ্যাঁ বলেন। হ্যাঁ শোনা যায়, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে, হ্যাঁ। আমার নাম আশরাফুল্লাহ খান। আমি আচ্ছা, আপনি কথাটা শুনে নেন। না না আপনি এখানে একটা রিকোয়েস্ট আছে, শুনতেছেন আর কি। উনি একটা ক্যাম্পাস ফোন থেকে- কল আসছে, একটু শুনে নেন, কেমব্রিজ থেকে আসছে একটা ফোন কল। বলেন হুমায়ুন ভাই, আবার বলেন। হ্যাঁ, মানে আমার গানের জন্য দুইটা রিকোয়েস্ট আছে। প্রথম হচ্ছে একজন ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, আচ্ছা, হ্যাঁ করবে, অসুবিধা নাই। আর আর দুই আর নম্বর কি? বাইরে চাঁদের আলো ঘর অন্ধকার। ও মাই গড। আচ্ছা শুনে নিয়েছি। বাইরে আচ্ছা আপনি দেখতে থাকুন, আমরা গানের দিকে যাব। দেখা যাক উনি কোনটা পারে বলবে আর কি। ওনার যদি ই না হ্যাঁ। থাকে, চর্চা না থাকলে তো পড়বে, উনি তো আর রেগুলার শিল্পী না। তারপর আমরা বলতেছি, আর কোনো কিছু বলবেন? জমাইতে হবে, আমরা অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ আপনার একবার ভালো থেকে। ওকে ভাই, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। তো আনোয়ার ভাই, আমি যেটা বলতেছিলাম আপনি কল ধরার আগে, যে ভাই এবং আপা দুজনের কাছে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার বেড়ে ওঠা এবং পড়াশোনা কোথায়, কোন শহরে, বা এরপরে আপা বলবেন যে আপনার বেড়ে ওঠা এবং পড়াশোনা কোথায়, কোন শহরে, আমরা একটু জানতে পারি কি? ছোটখাটো বায়োগ্রাফি। ওকে, আমার জন্ম স্বাধীনতার সময়ই। তো আমার বাবা ছিলেন সামরিক কর্মকর্তা, যার ফলে আমরা সবসময় ট্রান্সফারেবল জবে ছিলেন। তবে মোস্টলি আমরা ফ্যামিলি সহ, আমার মা আর আমরা বাচ্চারা যারা, মানে ভাই বোনরা, আমরা এক জায়গায় ছিলাম, ঢাকা। আমার আব্বা ঘুরে বেড়াইছে। যাই হোক, তারপরে আমার প্রাথমিক স্কুল ছিল শহীদ আনোয়ার গার্লস স্কুল, যেটা ক্যান্টনমেন্টের মধ্যে। ক্যান্টনমেন্টে। তারপরে ছিল 5-6 আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। তারপরে আমি চলে গেছি রাজশাহী ক্যান্টনমেন্ট কলেজে। আচ্ছা, থেকে পড়াশোনা শেষ করেছি, ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট 89। তারপর আমি ঢাকা চলে আসছি। ঢাকা চলে এসে ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। আচ্ছা, তারপরে বিডিএমসিতে আমি 1 বছরের একটা ডিপ্লোমা করেছি ইন্টারন্যাশনাল মার্কেটিং এ। পাশাপাশি আমি আবার নাভানাতে চাকরি করতাম। ওখান থেকে আমি আমার ওন ইন্টারেস্টে আমি নেটওয়ার্কিং, মানে আমি জব শিখেছি আর কি, যার ফলে আমি ওখানকার সার্টিফাইড মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার। আমি চাকরি করার পর আমি যখন যে মাসে বিয়ে করি তার 2-3 মাস পরে আমি চলে আসছি ইংল্যান্ডে। এখানে এমবিএ করছিলাম এবং শেষ করার পরীক্ষা দেওয়ার পরপরই আমি যেখানে পার্ট টাইম কাজ করতাম, ওটা ছিল একটা ইলেকট্রনিক্যাল চেইন শপ লাইক কারিজ। এটা ছিল ইন্ডিয়ান কোম্পানি। তো ওরাই আমাকে তখন, ওখানকার এক বস ছিলেন ডাইরেক্টর সাহেব, উনি আমাকে বললো যে তোমার তো পড়াশোনা শেষ, তো এখন কি করবা, চিন্তা ভাবনা করছো কিছু? আমি যে না, এখনো চিন্তা ভাবনা করি নাই, পড়াশোনা যেহেতু শেষ চলে যেতে হবে কিছু করতে না পারলে। বলছে ঠিক আছে, তাহলে তোর কি থাকার ইচ্ছা আছে? বলছে হ্যাঁ আছে। বলছে ঠিক আছে, তাহলে কালকে তোমার কাগজপত্র সব আমার কাছে নিয়ে এসে দিলাম। ওই 1-2 সপ্তাহ পরে আমাকে বললো যে এক কাজ কর, আজকে কাজের শেষে সবাইকে থাকতে বলছি, তুই শ্যাম্পেন আনা। তারপরে তখন আর কি আমাকে ওই চিঠিটা দিয়ে বললো যে হ্যাঁ, ইওর ওয়ার্ক পারমিট ডান। এই তো। এবার আমরা আপার কাছে শুনি। আবার আমি আমার মূলত বেসটা হচ্ছে আসলে ঢাকা। আমরা 10 ভাই বোন। তো সবাই ঢাকায় জন্ম। যুদ্ধের পরে 1978 আমার জন্ম হয়েছে ফরিদপুরে।
তো ফরিদপুরে আমরা বেশ, আমার স্কুলটা সরকারি গভর্নমেন্ট গার্লস স্কুল ফরিদপুরে, স্কুলের আচ্ছা পরে তারপরে আমি ইন্টারমিডিয়েট শুরু করেছি, তারপর আমরা আবার ব্যাক টু ঢাকা আর কি। আব্বা আচ্ছা মারা গেল মাঝখানে, আব্বাকে আমি দেখি নাই, আমার যখন 1 বা 1.5 বছর বয়স তখন আব্বা মারা গেছে আর কি। আচ্ছা তো তারপর তো ভাইয়া সবাই বড় হইলো, এস্টাবলিশ হলো, তখন আমাদেরকে আবার সবাই মানে তখন আবার ঢাকায় চলে আসলাম আমরা আর কি। তো ঢাকায় আমার ইন্টারমিডিয়েট এবং মাস্টার্স ঢাকায়, আপনার কি বলে, তারপর ওখান থেকে তো বিয়ে হয়ে গেল, এই তো। তারপরে এই যে বিয়ে পর্যন্ত আসলেন, বিয়েটা কিভাবে হলো? সেটেল ম্যারেজ নাকি ভাইয়ের সাথে আপনার কোনো নটঘট হয়েছিল? দুটাই আসলে, দুটাই। ও আমাকে দেখে কোনো লাভ প্রপোজ করে নাই, বিয়েই প্রপোজ করেছে, বাট আমি সময় নিয়েছি যে আমি ছেলেটাকে ভালো মতো না দেখে তো আমি বাসায় বলতে পারবো না, তো বলতে পারলাম না। 3 মাসের পরিচয়, 3 মাসের পরিচয় পর তারপর এটা ফ্যামিলিগত ভাবে হয়েছে। আচ্ছা, এখানে একটা ফুটনোট, এই 3 মাসের পরিচয়ের মধ্যে ভাই আপনার সঙ্গে দেখা করার জন্য কোনো আকুলি বিকুলি প্রকাশ করেছে বা কোনো রকম কিছু করেছে কি? এইটা তো আসলে অনেক লং হিস্ট্রি। না, শর্টে বলেন। আমি এই পয়েন্টটা বলতেছি কেন, ভাই বলতেছিল ভাইয়ের কোনো অনুভূতি নাই। অনুভূতি যদি না থাকলো, একটা মেয়ে কিভাবে আপনার নাকে দড়ি দিয়ে 3 মাস টানে বেরোলো, এটা আমার জানার ইচ্ছে। না শোনেন, বেসিক্যালি হোয়াট হ্যাপেন, আমি যেহেতু নাভানাতে চাকরি করতাম, তো নাভানা রপ্তানি মেলায় নাভানার একটা প্যাভিলিয়ন ছিল ওই সময়। ওকে, হ্যাঁ। আমার দায়িত্ব ছিল ওই সময় নাভানা প্যাভিলিয়নের ইনচার্জ হিসেবে। তো নাভানাতে অনেক প্রোডাক্ট আছে, পেইন্ট, ইলেকট্রনিক স্টাফ, রিয়েল ফার্মাসিউটিক্যালও আছে মনে হয় না? ফার্মাসিউটিক্যালও আছে। তো ওই স্টল প্যাভিলিয়নটার ইনচার্জ ছিলাম আমি। তো আমার কাজ ছিল যারা নর্মাল স্টাফ এবং হায়ার করা কিছু টেম্পোরারি স্টাফ থাকে না ওই মেলা উপলক্ষে, ওদেরকে করা, ওদেরকে ট্রেন আপ করা, বা কোনো মানে ইনকোয়ারি থাকলে তাকে সলভ করা, বা কোনো কিছু মেসেজ পাস করা, কোনো অর্ডার থাকলে। তো এর মধ্যে 2 জন মহিলা এসে, একজন মেয়ে একটা মহিলা এসে খুব ভাব নিচ্ছে সব ইয়ার ভিতরে, স্টলের ভিতরে। হ্যাঁ, খুব ভাব নিচ্ছে। ভাই এক মিনিট, ভাব নিচ্ছে বলতে একটু ব্যাখ্যা করবেন প্লিজ? ব্যাখ্যা করেন বলতে, তখন তো আমারও বয়স কম, ম্যাডামেরও বয়স কম, তো সেই অনুযায়ী সে যে এখন সে যে ধরনের জিনিসে হাত দিচ্ছে প্রোডাক্টে, তার আসলে তার সাথে যায় না। মনে করেন আপনি রং কিনতে পারেন, কিন্তু ভাই আপনি এটা বলতে, সরি ভাই, আপনি এটা বলতে কি ওনাকে আন্ডারমাইন করতেছেন যে ওনার সাথে যায় না, এটা কি আপনি ওনাকে আন্ডারমাইন করতেছেন? মানে সামনে করতেছেন। তখন আমি আমার স্টাফদের বলছি এগুলো ফাজিল, এগুলোর সাথে সময় পাস করার কোনো মানে হয় না। ফাজিলি বলে দিলেন? তাহলে কি ফাজিল নাকি? উনি ফাজিল না, ফাজিলা হবে আসলে। যাই হোক, বলেন। তারপরে সে ওখান থেকে ভিজিটিং কার্ড নিয়ে চলে গেছে। ঘটনা ঘটে গেছে। আমরাও প্যাভিলিয়ন মেলা টেলা শেষ, যার যার অফিসে চলে আসছি। তো তারপরে হঠাৎ করে অনেকদিন পরে, কোরবানি ঈদের পরে, কোন এক ঈদের পরে, প্রায় 2-2.5 মাস পরে, সে আমাকে অফিসে ফোন দিচ্ছে। আচ্ছা, বাকিটা কি আমরা ফাজিলের কাছে শুনবো নাকি আপনার কাছে শুনবো? শুনতে পারেন। বলেন। না ভাইয়া, তেমন কিছু নাই তো। আমি ফোন দিয়েছি আসলে রঙের ব্যাপারে, তখন উনি বলছেন যে আরে আপনি কই ছিলেন এতদিন, আপনাকে তো আমি খুঁজছি মনে মনে, আপনার নাম্বারটা। মানে খুবই কি কণ্ঠস্বরটা কেমন ছিল? খুব উচ্ছ্বসিত নাকি যে পাইছি রে? সে কিভাবে আমার কণ্ঠ চিনলো কি আমি আসলে কিছুই বুঝলাম না। সেখানে স্ট্রেট সে আমাকে বললো যে আপনার নাম্বারটা আগে আমাকে দেন, তারপর আমি আপনার সাথে কথা বলছি। আসল কামের বেলা ঠিকই আছে, নাম্বারটা নিয়ে নিছে। কিন্তু আমি এখানে একটা জিনিস আমার কাছে একটু লাগতেছে, সেটা হলো যে আপনি যে ভিজিটিং কার্ড কি মানে ওখানে কি তখনকার দিনে, এটা ওই সময়ের কথা, মোবাইল তো থাকার কথা না, এটা কি ল্যান্ডফোন? অফিসে, ওই যে নাম বললাম না, অফিসে ফোন করে, অফিসের নাম্বারে, অফিসের মোবাইল ছিল। ব্যাপারটা হচ্ছে কি, এটার মধ্যে একটু ব্যাপার আছে। আমার ছোট ভাই হচ্ছে ম্যারিনের চিফ ইঞ্জিনিয়ার, তো তখন ও শিপে ছিল, তো ও ফ্ল্যাট কিনেছে। তো ফ্ল্যাটটা তখনও কমপ্লিট হয় না, রং টং করা হয় না আর কি। তো আমাকে বললো যে তুমি তো মেলা টেলায় যাবা ফ্রেন্ডদেরকে নিয়ে, তুমি একটু রং টং দেখে আসো, রং টং দেখো, তাহলে আমি তো চলে আসবো 2-3 মাস পর, তখন আমরা ডিসাইড করবো কোনটা কি করবো। তুমি একটু রঙের ব্যাপার, মানে আমাকে দায়িত্ব দিল যে তুমি একটু রং টং দেখে আসো।
ওইটার কারণেই আসলে নাভানাতে যাওয়া। আসলে রং কিনতে গিয়ে মনে রং লেগে গিয়েছিল। রঙে লেগেছে। আচ্ছা, আমার অনেক কমেন্টস পড়ে আছে, এগুলো না পড়লে দেখি আর কি, আমি খুব কুইকলি। পড়েন, আবার কমেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহানা সালাম শুভেচ্ছা দিয়েছে, সাইদ ভাই সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়েছে, আদাবও দিয়েছে, শাশুদা ইজ হেয়ার হুমাদা বলেছে, ফারজু সালাম ও শুভেচ্ছা সবাইকে দিয়েছে, রাশেদ ভাই এই যে কালকে দেখা হলো রাশেদ ভাইয়ের সাথে, উনি আমেরিকা থেকে আসছেন, এখন আবার প্যারিসে গিয়েছেন, প্যারিসে বসে অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগলো, মন ভালো হয়ে যায় যখন শাক তুলি। কিন্তু ভাই তো শাক তোলা গেল, বাগানেই যায় না, শাক তুলবে কি? শাক সালাম তোলে ঘাড় নাড়ে। মাসুদা আপা, গান কি মিস করলাম? জি ভাই, গান গাবে উনি, এটা হলো উনি ব্যাকগ্রাউন্ডে গান গেয়েছেন, আচ্ছা গাবে, আমরা গান শুনতে চাই, গানের কিন্তু অনেক রিকোয়েস্ট আসতেছে। হ্যাঁ, হ্যাঁ জুতো সেলাই থেকে চন্ডী পাঠ কি দারুণ, এটা ঘরে ঘরে না থাকলে কি করতো না? এখন ভেবে দেখেছেন কি স্যালুট আপা। আচ্ছা বাচ্চা, আচ্ছা তারপরে আসসালামু আলাইকুম, আরিফ চলে আসছে, প্রভাও চলে আসছে, সালাম দিয়েছে, রাশেদা বকুলাপাও আসছে, সালাম দিয়েছে, আস্তে আস্তে আসতেছে মানুষজন এখানে। হাবিবা ইসলাম রুবি, আমি কি কিছু মিস করলাম এখানে? না, মিস করেন নাই এখন। আচ্ছা আচ্ছা, আমরা একটু প্রসঙ্গে আসি। আচ্ছা আনোয়ার ভাই, আমরা ছিলাম ওই যে রং কিনা পর্যন্ত ছিলাম, যে রং কিনতে গিয়ে মনে রং লেগেছিল, তারপরে কি হলো? আস্তে আস্তে এগোই আমরা। হ্যাঁ হ্যাঁ, তারপরে ভাইয়া তো পহেলা বৈশাখের দিন আসলো, তখন 14ই কি ছিল, এপ্রিল। হ্যাঁ, তখন সে আমাকে বললো যে আপনি মেলায় যাবেন, আমি কি হ্যাঁ তো যাবো, বলে আমি আসতেছি। আরে বাহ, ওমা দেখি যে রংটা কার বেশি লাগছিল? আধা ঘন্টার মধ্যে সে রংটা গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে আমার বিল্ডিং এর নিচে। কি মুশকিল, এখন আম্মাকে আমি কি বলবো? আম্মা বলে কই যাও? আমি আম্মা মেলায় যাই। কার সাথে যাচ্ছ? ওই যে ফ্রেন্ডদের সাথে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে যাও। তখন ভাইয়াও আসছে, ও শীত থেকে নামছে আর কি। হ্যাঁ, এটা হলো পরে আর কি, আচ্ছা 3 মাস পরে আর কি, ও ইয়া থেকে আসছে, শীত থেকে। তো যাই হোক, তখন মেলায় সে আমাকে মানে বললো যে আসলে আমি আপনার সাথে প্রেম করার জন্য আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি না, আমি আসলে বিয়েই করব। হ্যাঁ, বিয়েই করব, আপনি চাইলে আপনার প্যারেন্টস এর সাথে আপনি কথা বলতে পারেন। মানে বিয়ে করে প্রেম করতে চায় আসলে। হ্যাঁ হ্যাঁ, তা আমি মনে মনে বললাম, আরে বেটা, আরে দাঁড়া, আগে তোকে চিনে নেই আমি। স্বাভাবিক। তো এদিক দিয়ে আবার আমার ভাইয়াও ও আবার পাত্র দেখতেছিল আর কি, যেহেতু ওর শিপে অনেক ফ্রেন্ডরা আছে, ওর বিয়ের সময় অনেকেই দেখেছে, তো ওরও লম্বা লিস্ট ছিল। আমি কিন্তু নোট করতেছি আর শুনতেছি, কিন্তু বলতে থাকেন। এখানে একটা জিনিস আমার জানতে ইচ্ছে করতেছে আপা, ছোট একটা কোশ্চেন, একদম সম্পূরক কোশ্চেন। ভাই যখন আসলো আপনাকে পিক আপ করতে, ওনার আউটফিট কি ছিল? ও মাই গড, ইজ হরিবল। মানে এই তো এটা জানা দরকার। ওই জন্যই মনে হয় আমার ভালো লেগেছে। আই থিংক হরিবল ইন হোয়াট ওয়ে? ব্যাড ওয়ে অর মানে খুবই ব্যাড ওয়ে? ওইরকম ইয়া না, মানে ব্যাড ওয়ে মানে সাধারণত একটা ছেলে যখন একটা মেয়ের সাথে দেখা হ্যাঁ করে, হ্যাঁ, তাদের গেট আপ সেট আপটা একটু তো ডিফারেন্ট হয়, তাই না? সে জাস্ট মনে হলো কোন রকমের মনে হয় পানি দিয়ে ফেসটা ওয়াশ করেছে, চুলটা ওরকমই ছিল, ঘুম থেকে উঠে এসেছে, চুলটা ওরকমই ছিল। জাস্ট চুল ছিল নাকি ছিল না? জি ভাইয়া, চুল ছিল, চুল আগে ছিল। এখন তো চুল নাই, তখন মাথা ভরা চুল ছিল। আচ্ছা আচ্ছা, না আমি মনে করছি ছোট থেকে এরকম মনে হয়। না না, ওর তো সবসময় আর্মি কাট থাকতো। তো জাস্ট বাসায় পরার একটা ট্রাউজার, একটা ভেরি ক্যাজুয়াল ড্রেস, ট্রাউজার শার্ট, ওটা পায় একটা চপ্পল, ওটা দেখে আমার ও মাই গড, সে চপ্পল পরে আসছে, সে আমার সাথে যাবে মেলাতে, মানে আর আপনি শাড়ি পরে। আমি তো একদম পুরো পহেলা বৈশাখে গেট আপ সেট আমি কল্পনা করতেছি কিন্তু যে আপনি শাড়ি পরে পুরো একদম ইয়ে করে, আর ভাই ক্যাজুয়াল ড্রেস। আপনি তো কখনো কোনো মেয়ের সাথে আমি কখনো যাই নাই, মেলা বলেন বা বৈশাখী মেলা যেটা বাংলাদেশে হয়, আমি কখনো এই ধরনের ক্রাউডেড প্লেসে কখনো যাই না, যার ফলে আমার কোনো অভিজ্ঞতা নাই। তারপর আবার যেটা হয়েছে, আমরা গেছি ভালো কথা, ওই দিনে আবার ওই যে বোমা ফুটছিল যে কি উদীচিত, হ্যাঁ 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 হ্যাঁ, আমি আর নাই। মানে উনি কিন্তু আসলে গেছেন চপ্পল পরে যাওয়ার উদ্দেশ্য যে বোমা টোমা ফাটলে খুলে যাতে ঝেড়ে দৌড় মারতে পারে। না, আমার জানি না, আমার কাছে মনে হচ্ছে ওর ন্যাচারালটাই দেখাতে চেয়েছে, মানে ওইটাতে আসলে আমরা আমাদের একটা জিনিস আমরা যেটা বলি আর কি, যে ক্যাডেট কলেজে থাকলে নাকি তাদের মধ্যে একটু অন্যরকম বিহেভিয়ার প্রকাশ পায় আর কি, ক্যাডেটের ছাত্র যারা থাকে তারা একটু আইসোলেটেড। না, ক্যাডেটের ছেলেরা অনেক দুষ্টু হয় ভাই, অনেক দুষ্টু হয়। আমি আমার সাথে ছিল কিছু, ওকে মানে
আপনি যখন অনেকক্ষণ কন্টিনিউ কথা বলবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই ক্যাডেট কলেজের ছেলে এবং মেয়েরা তারা ছেলেরা অনেক দুষ্ট হয় ভাই, গোপ দেখে চেনা যাচ্ছে, গোপ দেখে মনে হচ্ছে অনেক দুষ্ট। আচ্ছা আমরা একটু ওই যে গানের ইয়ে আসতে একটু গান শোনান আমাদের। হ্যাঁ, এক যে ছিল আপা সোনার কন্যা শুনতে পাবো। আপনার কাছে যে গান শুনতে চাচ্ছে সবাই, আপনি কি একটা গান গাচ্ছিলেন গুনগুন করে লাউয়ের বাগানে, এই লিচু বাগানের গানটাকে একটু শোনাতে পারবেন 2-4 লাইন? ওই 4 লাইনটাই আমি শোনাতে পারবো, এর থেকে আর বেশি শোনাতে পারবো না। আচ্ছা শোনান, আমরা শুনি। হুমায়ুন ভাই যেটা বলছে এক যে ছিল সোনার কন্যা, এটা শোনাতে পারবেন তো নাকি? এক যে ছিল সোনার কন্যা গানটা আমার কাছে নাই, যদি থাকতো তাহলে আমি গেতাম, বাট ওইটার অল্টারনেট আমি ওইটা শোনাতে পারি যেটা আচ্ছা দিয়েছে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে শুরু করেন, আমরা গান শুনি। একটা মিনিট গানটা কি ছিল? আমার ভাই এক যে ছিল সোনার কন্যা, আর একটা কি জন্য ছিল? ঠিক আছে, ওকে আমি শোনাচ্ছি। প্লিজ। আমার ভাঙা ঘরে ভাঙা চালের ভাঙা বেড়ার ফাঁকে অবুঝ জ্যোৎস্না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ার ভাঙা চালের ফাঁকে অবুঝ জ্যোৎস্না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। হাত বাড়াইয়া ডাকে কিন্তু মুখে বলে না, আমার কাছে আসলে বন্ধু আমারে পাইবা না। আমার ভাঙা ঘরে ভাঙা বেড়ার ভাঙা চালের ফাঁকি অবুঝ জ্যোৎস্না ধুই কাপড়ে হাত বাড়াইয়া ডাকে। ভাই আমার কোনো অনেক সুন্দর, অনেক সুন্দর। না খুবই সুন্দর। আমরা আসলে মুগ্ধ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসতেছে আপনার জন্য। অনেক সুন্দর কমেন্ট আসতেছে। আমি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাবো, সেটা হলো যে ভাই আপনার তো ক্যাডেট কলেজের কথা একটু আগে বললাম, তো আপনি একটু বলেন তো ক্যাডেট কলেজে কোনো স্মরণীয় আপনার কোনো ঘটনা আছে কিনা, যেটা মানে দুষ্টামি ভরা কোনো ঘটনা আপনার? হ্যাঁ প্লিজ বলেন ভাইজান। এই ধরনের গল্প যদি শুরু করি তাহলে শেষ হবে না। আচ্ছা শোনান, একটা শোনান, একটা দুইটা বলেন, ওই মানে আপনার পার্সোনাল বিটলামির গল্প দুই একটা বলতে পারেন। শোনেন, বিটলামি অনেক করছি কিন্তু কোনোদিন ধরা খাইনি। এটাই তো বলতে হবে, এটাই বলেন। খাইছি কিন্তু মানে এমনি খাইছি, মানে মোট দল বাইন্দা আর কি। আচ্ছা ক্ষুদ্র আকারে একটু বলেন আমাদেরকে। যেমন একটা কাহিনী বলি, তখন আমরা সম্ভবত ক্লাস 10-এ পরীক্ষার্থী, অথবা পরীক্ষার সামনে আর কি, এখনো পরীক্ষার্থী না। তো তখন যেহেতু আমরা রাজশাহীতে বর্ডারের কাছে আমাদের কলেজ, তো ইন্ডিয়ান টিভি বেশ ভালো ক্যাচ করতো। তখন তো আর ওই টিভি ছিল না। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে রাজশাহীর লোকাল পোলাপানের কাছে, যারা রাজশাহী বাড়ি আর কি আমাদের সাথে পড়ে, যে আজকে নাকি রাত্রেবেলা দূরদর্শনে ইয়ে দেখাবে ববি, নায়কটা কে, ডিম্পল কাপাডিয়া হলো কে ছিল? সানি দেওল। না সানি দেওলের ছোট ভাই ববি দেওল ছিল। না ওটা হচ্ছে ইয়ে, আরে ওর বাবা, ও ধর্মেন্দ্র না, আপনার ইয়ার আমাদের প্রভা রাজ কাপুরের ভাই। ও রাজ কাপুরের ভাই ঋষি কাপুর। হ্যাঁ, ওদের কোন একটা ভাই ছিল। তো ওইটা হচ্ছে দুজনেরই প্রথম ছবি, এবং তো এখন এইটা দেখতে হবে সবাই, আমরা অলরেডি। এখন আমাদের যারা সিনিয়র ভাই ছিলেন 12, তারা তো এখন রাজত্ব করতেছে। পরীক্ষা টরীক্ষা সামনে টেস্ট হয়ে গেছে, বা আমরা ফ্রি আর কি মোটামুটি। তো আমরা চাইলাম ভাই টিভি রুমে চাবি দেন। চাবি তো দিবে না, 10টার পরে টিভি দেখা নিষেধ। তো ভাই চাবি দেন, ভালো কথা, চাবি দিবে না। তো আমরা সবাই মিলে বুদ্ধি করলাম, তা দেখতে তো হবেই।
এখন চাবি যখন দিল না, তাহলে অন্য কোনো উপায় বাইর করি। তখন আমরা তালা ভেঙে আমরা টিভি রুমে ঢুকে সাউন্ড কমাই দিয়ে বা মিউট করে দিয়ে আমরা মুভিটা দেখলাম। এর আচ্ছা। মধ্যে স্যার চলে আসছে, ধরা খাইছি। এখন স্যার প্রশ্ন করতেছে মানে কে দরজাটা খুলছে, দায়িত্ব করতে পারে না এতজন ছেলের কাছ থেকে, 17-18 জন আমরা। তখন বলতেছে ওকে, তালাতে হাত দিচ্ছে কে আগে? স্যার আমরা সবাই একসাথে হাত দিচ্ছি। না, তালাতে তো ছোট, একসাথে তো সবাই হাত দেওয়া সম্ভব না, কার হাতটা আগে লাগছে? না স্যার আমরা কাজ করছি, আমরা এটার ভিতরে রড ঢুকাইছি, রড ঢুকাই সবাই মিলে টান দিচ্ছি। তারপরে এরকম অনেকক্ষণ মানে গাজায় গুজায়, তারপরে কিছুই করতে পারলো না, ধরতে তো পারে নাই কে করছে কাজ। তো এই ধরনের পিটলে আমি আমাদের ক্লাস 10 থেকে 12 পর্যন্ত কোনো দিন নাই যে ঘটে নাই, কিন্তু কিন্তু কখনো ধরা খাইনি। আচ্ছা, এরকম বিটলামি কি আপনার সাথে সিগারেট করতেন? খাওয়া, একটা আমরা মনে করি সিগারেট খাচ্ছি, তখন আমরা 10 এর পরীক্ষার্থী, হঠাৎ করে দূরের থেকে ক্যাম্পাসের থেকে স্যার দেখছে, স্যার চলে আসছে যে কি ব্যাপার এখানে গন্ধ কিসের? কিসের স্যার? পারফিউমের গন্ধ। না পারফিউমের না, এটা সিগারেটের গন্ধ। না স্যার এটা বিস্কিটের গন্ধ। না স্যার এটা, আপনি তাহলে সিগারেটের গন্ধই জানেন না। আমি দেখছি ওখান থেকে আগুন জ্বলতেছে নিপতেছে, এত দূর থেকে স্যার আপনি আগুন কিভাবে দেখলেন জ্বলতেছে নিপতেছে? আপনার আই টেস্ট করানো দরকার। এই তারাই মানে পুরা ইয়ে খাওয়ায়া। তো এইরকম ঘটনা তো ভাই বলে শেষ করা যাবে না। ছোট কোশ্চেন আসছে যে এরকম বিটলামি কি আপনার সাথে করেন এখনো? না, এখন আমি অনেক শান্ত। আমার ডাকনাম চঞ্চল, কিন্তু একসময় করতেন। বেসিক্যালি একসময় এটা আমরা কিভাবে বিশ্বাস করব? আপা বললে, আপাকে বলতে হবে, আপনি বললে হবে না। অসম্ভব দুরন্ত ছিলাম। আমি যখন ক্যাডেট কলেজে যাই, যাওয়ার মানে বের হয়ে আসার পরে চঞ্চল আর আগের চঞ্চল অনেক পার্থক্য আমি নিজেই টের পাই। এটা আপার কাছে জিজ্ঞেস করব আমরা যে আপনার সাথে বিটলামি করে নাকি আপা? এটা তো আসলে সত্যি, একটা মানুষ বিশেষ করে ছেলেদের বা মেয়েদের দুটো ক্ষেত্রেই হয়, যখন বিয়ে হয়ে যায় তখন অনেক রেসপন্সিবিলিটি চলে আসে, তখন বয়সও বাড়ে, আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হয়, সবকিছুর সাথেই তো আসলে টাইমের সাথে সাথে মানুষের সবকিছুই চেঞ্জ হবে। না, বিয়ের আগে পরে বলে না, আমি ওই কলেজ থেকে বের হওয়ার পর থেকেই আমার এই ট্রানজিশন। আচ্ছা, বাট তারপর যে চঞ্চলতা নাই তা না, যদি ওই রকমের ফ্রেন্ড পরে সাথে তার মানে লেভেলের যদি ফ্রেন্ড গুলা থাকে, তখন বিটলামি কি ওটা বুঝতে হবে। ওই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি এই যে আপনার ইসেতে থাকেন এখন, যেখানে আছেন আর কি, কি বলে কোন জায়গায় যেন বললেন? কেন্টে থাকেন। কেন্টের আপনি বাঙালি কমিউনিটি? আমার কোনো ফ্রেন্ড নাই। বললে বিশ্বাস করবেন কিনা জানি না, ওর সাথে যখন ও 2001 এ আসলো না, হ্যাঁ, তখন ওর সাথে মনে হয় 2-3টা ফ্রেন্ড এখানে ছিল। ওই কয়েকটা বছর ওর একটু ভালো গেছে, তারপর থেকে ওর কোনো ফ্রেন্ড নাই আসলে। আমার ফ্রেন্ড সার্কেলই ওর ফ্রেন্ড, বাট ওর যে নিজের ফ্রেন্ড বলে লন্ডন শহরে ওর কেউ নেই। আচ্ছা, এটা কেমন? এখন লোনলি ফিল করেন না? আপনি তাহলে এই ক্ষেত্রে লোনলি ফিল করেন না যে আপনার একটা সামাজিকতা, সোশ্যালাইজেশন, সেটা তো আপনি পান না তাহলে? না, ওই যে বললাম যে আমার ওই ফিলিংস গুলো নাই। ও, ফিলিংস নাই, ফিলিংসলেস। এটা কি ফিলিংস পরে, এটা ফিলিংসলেস কি পরে হয়েছে না বিয়ের আগে তো ছিল? তাহলে তো প্রেম কখনোই ছিল না। আচ্ছা, আমরা ভাবি কাছে আমাদের ভাই বোনরা সবাই এরকম, ওরা সব ভাই বোনরাই এরকম। আমার শাশুড়ি যে ছিলেন, আমি ওনার সাথে 2 বছর ছিলাম, মানে লন্ডনে আসার আগে 2 বছর ওনার সাথে ছিলাম। যেটা হয়েছে, ওরা ভাই বোনরা মজা করতে পছন্দ করে। মানে আছে না যে, যেমন আমিও তো গ্রামে, আমার ইয়াটা গ্রামে কেটেছে, একটা পর্যায়ে গ্রামে কেটেছে। আমরা কি করতাম যে বিকাল হলে মাঠে চলে যেতাম, খেলাধুলা করতাম বান্ধবীদের সাথে, মানে অন্যরকম একটা মজা। সেটা আসলে বোঝায়, যারা গ্রামে না থাকছে তারা বলতে পারে। তো ওই মজাটা আমার মনে হয় না ওরা কখনোই কেউ করেছে। এবং আমি যে 2 বছর ছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমি দেখেছি আমার শাশুড়িকে এক ভাই বোনের বাসা ছাড়া, তাও খুব কম, সে ঘরে থাকতে পছন্দ করতো। এবং ওরা সব ভাই বোনরা নিজেরা হা কি করবে, বাট কারো ধরা ছোঁয়ার মানে। এটা কি আপনার এই ক্ষেত্রে অসুবিধা হয়েছে কিনা? আপনি তো মনে করেন একটা ফ্যামিলি থেকে আসছেন। আমার খুবই অসুবিধা হতো, কারণ আমি একটা যৌথ ফ্যামিলির মেয়ে। তারপর ও হচ্ছে একাই ছেলে, এক ছেলের মানে বউ হয়ে আসা, তারপর আবার খুব চুপচাপ সবাই, খুবই চুপচাপ। মানে আমি তো অনেক লাউডলি কথা বলি একদম, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে খুব বেশি জোরে কথা হয়ে যায়,
বাট ওদের কথা আপনার কাছে বসে থাকলেও শুনতে পারবেন না। আমার শাশুড়িও তাই, ওরাও সবাই উনি কি তাই। এই জাতীয় মানুষ যে পেটে বোমা মারলে কথা বেরোয় না, এই জাতীয়? এক্স্যাক্টলি ভাইয়া, আপনি একদম ঠিক ধরেছেন। কিন্তু এক্স্যাক্টলি নিজেদের বাসার মধ্যে হয়, কিন্তু বাইরে বাসার কোনো মধ্যে তারা আপা খুবই মজা করে, খুবই মানে বোঝাই যায় না যে ওরা কথা বলতে পারে এ না। নিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে আপা, যে এরকম আপনি একটা জিনিস জিজ্ঞেস করতেছেন দেখা গেলো বলতেছে না, চুপচাপ আসছে? না ওইরকম সমস্যা হয় নাই আসলে, যদিও আমি ওই যে বললাম যে 10 ভাই বোনের মাঝে সবার ছোট বোন আমি, এবং আমাদের ফ্যামিলি অনেক বড়, ওভাবে করেই মানুষ হয়েছি। বাট ওদের বাসায় যাবার পরে প্রথম প্রথম তো একটু অসুবিধা হতোই, কথা বলার মানুষ নাই, কারণ আমার 2 ননদের বিয়ে হয়ে গেছে, ওরা বাইরে থাকে, ছোট ননদ একটা, তাও বেশ ছোট, এক শাশুড়ির সাথে আপনি কতক্ষণ কথা, তারপরে আম্মা অনেক গল্প করতো, আলহামদুলিল্লাহ উনি তো কিছুদিন আগে মারা গেল, তো আচ্ছা। অনেক গল্প করতো, বাট তারপরেও কতক্ষণ আপনি কন্টিনিউ করবেন? না সেটা স্বাভাবিক, কারণ আপনি তো মানে আলোচনার টপিকস তো আসলে ডিফারেন্ট হয়। না তারপর আবার উনি বাইরে যেতে পছন্দ করতো না, আমিও যেহেতু উনি যেত না দেখে আমিও বাইরে যেতাম না, তো দেখা যেত টিভি দেখে দেখেই রাত দিন 24 ঘন্টা পার হতো আর কি সংসারে কাজ এখন করতে। আমার একটা কোশ্চেন করার দরকার ছিল যে আপনি যদি কখনো রাগ করেন বা ভাই যদি কখনো রাগ করে, আপনাদের মধ্যে এরকম কখনো হয়েছে যে কথাবার্তা বন্ধ, বা কথাবার্তা বন্ধের পরে কে আগে রাগ ভাঙালো বা কিভাবে রাগ কিন্তু ভাঙালো? আপাই কনফার্ম, ভাই তো কথাই বলে না। ভাইয়ার জীবনে কখনো সরি বলবে না। আচ্ছা, ভাইয়ার ওনার ইগোতে জীবনে লেগে যায় সরি বলাতে। না, কারণ আপনি আপনার কোনো কথার আনসারই দিবে না, তো সরি বলার এখানে কোশ্চেনই না, না। না, সেটাই আর কি, ওটা তো মানে রাগ হলে আপনার দিকে তাকাবেও না, এরকম কি করে? না আমি যখন অনেক একদম বাস্ট হয়ে যাই, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, হ্যাঁ এটাই ঠিক, হ্যাঁ আসলে তো তাই, কেন এটা করলাম, না এটা ঠিক হয় নাই, ওটাই হ্যাঁ সরি, আসলে কাইন্ড অফ সরি, ওটাই সরি। মানে নিজে থেকেই আগে থেকে সে স্যালেন্ডার যখন করে দেয়, তখন আপনার কি ঝগড়া করবেন বলেন? ঝগড়া এমনি তাহলে ঝগড়া করলে কথাবার্তা বন্ধ হয় নাকি কখনো? না আমাদের মধ্যে এটা কখনো হয় নাই। লাইক ভাব বাচ্চা কথাবার্তা বলা হয়? কথাবার্তা সাথে বন্ধ করবো ভাইয়া, কথাবার্তা বন্ধ করে লাভটা কি? দুইটা মানুষই তো। না, না, আমি একটু বাগানের ব্যাপারে আসি। আপনার হলো কি যে আপনার ওই যে বাগান করার ব্যাপারেও তো কোনো হেল্প পান না, তো এখন যে জিনিসপত্র কেনা টেনা এগুলো সব আপনারই করতে হয় নাকি? এখানে তো ভাইয়ের কোনো কন্ট্রিবিউশন নাই। ভাইয়া এই বাড়িটা কেনার পরে স্টিল এখনো আমাকে অনেক পিঞ্চ মারা মারা কথা শুনতে হয়, কেন আমি এত বড় বাড়ি কিনেছি, ওয়াই, তোমার গার্ডেন তোমাকে কি দিবে, ওয়াই, এগুলা ক্লিন করছে তোমার কষ্ট হচ্ছে না, ওয়াই, সবকিছু ওয়াই, কেন আমি এত বড় বাড়ি কিনলাম। তার ইচ্ছা ছিল সে ছোট্টখাটো একটা 2-3 বেডের একটা ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাটে কোনো ঝঞ্ঝাট নাই, কোনো কিচ্ছু নাই, ক্লিনিং এ কোনো সমস্যা নাই, ছোট্টখাটো। ও হচ্ছিল খুব কম্প্যাক্ট থাকতে পছন্দ করে আর কি, ধরেন খুব বাইরে যাবে না, খুব মেলামেশা করবে না, খুব হাহাহি বেশি করা দরকার নাই, ঘরের মধ্যে করো, মানে সে হচ্ছে বাইরে খেতেও পছন্দ করে না, বাইরে ঘুরতেও পছন্দ করে না, আড্ডা মারতে পছন্দ করে, ঘরে আসো মানুষ আসুক সেটা পছন্দ করে, বাট সে যে এনজয় করবে বাট যেতে পছন্দ করে না সে। তো এখন আমি হচ্ছি আসলে আমার সবকিছু লাগবে, অনেস্টলি যেটা আমার সবকিছু চাই। উনি না, কাইন্ড সেটাই। অফ গর্তজীবী টাইপের মানুষ, মানে গর্তে বাস করে। না, মানে মানে এটা না, এখন ভাইয়ের এটা একটা এক্সেপশন আসলে, এটা সবার সাথে তো মিলে না, এটা স্বাভাবিক, এটা সব মানুষ তো আর সব একরকম হয় না। আচ্ছা, আমার আরেকটু কমেন্ট আছে, আমি একটু পড়ে নেই খুব কুইকলি। প্রভা বলেছিল রমনার বটমূলে সেদিন আমরাও ঢাকা ছিলাম আর কি, রমনার পরে আরিফ বললো যে সেই মেলার হাফ এন আওয়ার আগে ওই এলাকায় ছিল যেবার উদিচির বোমা ফেটেছিল। আরে আসলে কি একটা ঘটনা। অনেক ফারজু বলেছে অনেক সুন্দর ভয়েস। ফারজু কিন্তু খুব ভালো গায়িকা, আমাদের ওদিনও গান শুনিয়েছে, খুবই ভালো গায়িকা। সে যখন বলছে অনেক সুন্দর ভয়েস, তাহলে ডেফিনেটলি বলতে পারবো। ভাইয়া 18 বছর পর আমি গান ধরলাম, আমি জানি না কেউ বিশ্বাস করবে কি করবে না। হাত ইশারায় ডাকে তবুও মুখে বলে না। বাহ, এখানে কিছু কথাও ভুল আছে আসলে, কারণ আমি তো গানের না, না, সাথে আপনি তো ওই যে ওই গানটা আবার সুন্দর করে লাউয়ের দিয়ে বানিয়ে নিয়েছেন, কি লিচু ওটা আমি বাগানের। ইচ্ছে করে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। আমি লাউটাই প্রেজেন্ট করেছি। আমার বাড়ি আইলে বন্ধু আমারে পাইবা না। ভাইয়ের বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়ি, আমাদের সরকার কই, সরকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না, সরকার বা আমাদের সাইদ ভাইয়ের তো বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে। খুব সুন্দর গাইলেন ফারজু। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, মানে জন্ম আমি যাওয়া হয় না, যেহেতু আমার দাদা দাদি ব্রাহ্মণবাড়িয়ার লোক কিন্তু খাওয়া দাওয়া দাওয়াত খাইতে এসে মারামারি করে। ব্রাহ্মণ তাই না, শুধু তাই না, ওরা মানে বল্লম নিয়ে আসে, আমি জানি না আপনারা চেনেন কিনা। বললাম কি ভাই? হ্যাঁ, বললাম চিনবো না কেন, হ্যাঁ মাছ ধরে বললাম। একটা লোহার ইয়া থাকে, হ্যাঁ, ওই যে মাছ ধরে। হ্যাঁ, অনেক সুন্দর বললাম মেরেছেন কাউকে? ও তবে হ্যাঁ,
একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। তারা যেটা করে আগেকার আমলে রাজা বাদশাদের মধ্যে যখন যুদ্ধ হইতো একটা ওয়ার ফিল্ড ছিল, ওই ফিল্ডের বাইরে কিন্তু যুদ্ধ হইতো না। আপনারা এখন যেটা হয় যে ইসরায়েল বোম মারলে কোথায় পড়লো তারপরে ইয়ে নাই, হ্যাঁ, তখন ছিল যে একটা মাঠের মধ্যে এরিয়া। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এখনো ওইটা হয় যে একটা ফিল্ড ওয়ার ফিল্ড আছে, ওই ফিল্ডের মধ্যে মারামারি হবে। মারামারি হবে। খারাপের মধ্যে একটা ভালো আছে, মানে মারামারি করলেও নিজেরা করে। হ্যাঁ, ওর ভিতরে মানে অন্য কারো ক্ষতি হবে না। কত ভালো। আচ্ছা, এখানে আরো কিছু কমেন্টস আছে পড়তে হবে। আমি এতদিন জানতাম অবাক জ্যোৎস্না, ওটা গানের মানে এটা কলের কথা অবাক বলছে। জ্যোৎস্নাই হবে, যেহেতু আমার গানের কোনো কথাই কোনো আমার মনে সময় নেই, যেটা পেয়ে হ্যাঁ। করেছি আমি। আচ্ছা, সাইদ সুমন ভাই নিজেও গায়ক এবং উনি গান লেখেন, সুর করেন। তো উনিও বলছেন বা দারুণ কণ্ঠ, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা। এটা কি গানের কথা বলছেন নাকি? গানের কথাই বলেছি, যেহেতু আমার একটা ওয়ার্ড আচ্ছা, সুন্দর, অনেক সুন্দর। গানের নিশ্চয়ই কথাই বলেছে ঋষি কাপুর। হ্যাঁ, ঋষি কাপুর। ঋষি কাপুর মারা গেল না কয়েকদিন আগে? ঋষি কাপুর মারা গেছে, হ্যাঁ। খুব ভালো গানের গলা, রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর। হ্যাঁ, ঋষি কাপুর কাপুর বংশের ভাই। তো দেখছি এলএমদের বিটলা ছিলেন। হ্যাঁ, এলএম দীপু নাম্বার 2 এর কাহিনীর মতো পুরাই সবাই মিলে অন্যায়ের ভাগিদার হওয়া। ক্যাডেট কলেজে কিন্তু মজার। ক্যাডেট কলেজে যখন থাকে ছেলেরা কি করবে, সময় কাটাইতে হবে, তো তখন তারা এইসব কাজই করে কিন্তু দুষ্টামি। কিংকু ভাই রিকোয়েস্টিং ফর ফানি জোক রিলেটেড টু গানে। আপনি কি জোক করতে পারবেন আমাদের অতিথিদের উদ্দেশ্য নিয়ে কোনো, যে ওনারা দুই মেরুর দুইজন, মানে একজন জোক করে লাভ নাই তো, ভাই তো হাসবে না জোক শুনে। হাসাইতে হবে, ভাইকে হাসাবেন আপনি। একটা কোনো অনুভূতি না থাকলে তো জোক বলে লাভ না। অনুভূতি আছে না, কি বলে? অনুভূতি ছাড়া কি মানুষ হয় না তো। অনুভূতি ছাড়া দুটো সন্তানের পিতা কিভাবে হলো? এক্স্যাক্টলি ভাইয়া, হ্যাঁ সেটাই। অনুমতি না হলে আপনি বেশি ডিপে যান না। রুক যাও বেটা, রুক যাও। কথা ঠিক আছে, আপা কিন্তু খুবই লাইভলি মানুষ। তো আমি আপনার সাথে আমার কিছু মিল আছে, আমরা 10 ভাই বোন আপা। We have a very big family. I cannot be isolated. I cannot be live like ভাই। আমারও অনেক মানুষ চাই। আমারটা হচ্ছে যে জাস্ট অপোজিট। আমাদের বংশে কেউ নাই, আমি একমাত্র ছেলে আমার বাবার সাইডে, আর আমার এক চাচাই ছিলেন। আপনি বংশে পাচ্ছি কিন্তু ভাই, খেয়াল রাখবেন। সব একটা করে, কোনো মানে ডাবল নাই কোথাও। ইভেন আমার বোনদের যে বাচ্চা কাচ্চাও তারাও সবাই এরকমই। কিন্তু আপনার ঘরে তো 2 মেয়ে বললেন, 2 মেয়ে। আমার ঘরেই শুধু 2 মেয়ে। এছাড়া আমার কাজিন, আমার চাচাতো ভাই বোনদের এবং আমার বোনদের কারোই মেয়ে নাই, একটা মেয়ে আছে, সবাই ছেলে, খালি আমারই 2 মেয়ে। হ্যাঁ। বাহ। আপা কি গার্ডেনিং করতেন নাকি এখানে এসে শুরু করছেন? বাংলাদেশে থাকতে গার্ডেনিং করতেন? ভাইয়া এটা একটু বলি, আমার বয়স যখন, আব্বা তো মারা গেল আমার 1 বছর বয়সে, যখন আমি আস্তে আস্তে বড় হলাম, যখন আমার বয়স ধরেন 8-9 বছর বয়স, তো আমাদের ফ্যামিলিটা অনেক স্ট্রাগল করে মানুষ হয়েছি আমরা, মানে আমি না, আমার বড় ভাই বোনরা। কারণ যেহেতু আব্বা মারা গেল, আমার ভাই তখন ম্যাট্রিক পরীক্ষা দিবে, বড় ভাই। তো যেহেতু সবাই ঢাকায়, তখন আমাদের ওটাকে কি বলে, এলিফ্যান্ট রোডে এখনো আছে সুরকল্লোল, আপনার মডার্ন ফার্নিচার, ওই পুরো লাইনটাই আমাদের ছিল। আমার বাবা চাচা দুজনে একসাথে করতেন বিজনেস। ওখানে যে আপনার নিলাম ঘর সব ওই একটা পুরো সাইডটা ধরে আমাদের ছিল। তো আব্বা মারা যাওয়ার পরে, এখানে অনেক কাহিনী আসলে সংক্ষেপে বলি, আব্বা মারা যাওয়ার পরে তখন সংসারে কে হাল ধরবে? আমরা সবাই ছোট ছোট, আমার ভাই ম্যাট্রিক পরীক্ষা দিবে, তখন যুদ্ধ চলতেছে এরকম কিছু একটা। তো তখন ভাইয়া খালি ম্যাট্রিক পরীক্ষাটাই দিল, ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য, মানুষ করার জন্য সে সংসারে হাল ধরলো, আপনার ফার্নিচারের পুরো ব্যবসার ম্যানেজার হয়ে বসলো আর কি। ভাইয়া লাইফে আর কোনো পড়াশোনা করতে পারে নাই, সে আমাদেরকে মানুষ করতে করতে সে 40 ইয়ার্সে সে যে বিয়ে করলো। আচ্ছা। তো এখানে অনেক বড় স্ট্রাগল আর কি। তারপরে তো মেজো ভাই শুরু হলো, ছোট ভাই পড়াশোনা শেষ করে মেরিনে গেল। ফ্যামিলিও অনেক বড় একটা অবদান আমার, আলহামদুলিল্লাহ। যে আমি যদি সবসময় বলি সব জায়গায়, এটাই হয়তো বলা উচিত, আমার চাচা ফুপুরা যদি না থাকতো আজকে হয়তো বা আমরা অনেকে অনেক কিছু করতে পারতাম না। মানে আমার চাচা ফুপুদের অবদান অনেক বেশি, আলহামদুলিল্লাহ, অনেক বেশি। আমাদের সাইডে আবার তার উল্টা। আমার আব্বা মারা গেছে, 10-10টা ছেলে মেয়ে। আমার মা তখন
32 years old only. ও আচ্ছা, ভেরি ইয়াং। এখন তো এই বয়সে সবাই বিয়েই করে, তাই না বিয়ে ভাইয়া? করে, বিয়ে করে। তো True. সেই বয়সে একটা মহিলা বিধবা হয়ে তার 10টা ছেলে মেয়েকে মানুষ করেছে। মানে ভেরি স্ট্রাগলসাম। বাংলাদেশের It's very- প্রেক্ষাপটে একটা হাজবেন্ড মারা যাওয়ার পরে তাহলে সেই সংসারটা কি হতে পারে একটু একটু কল্পনা করেন। হুম হুম হুম। তার বড় ছেলেই ম্যাট্রিক পরীক্ষা দিবে, তার মানে আমার চাচা ফুপুরা আল্লাহর কত রহমত যে তাদেরকেও আল্লাহ দিয়েছে, তাদের ওই ধরনের ব্যাকআপ ছিল দেখেই তারা আমাদেরকে ব্যাকআপ দিতে পেরেছে। ডেফিনেটলি। শুধু চাচা ফুপু যে তা না, আমার যে কাজিন গুলা মানে আমার চাচা ফুপাতো ভাই বোনরা তারাও যে সবাই এইভাবে করে চারপাশ দিয়ে একটা হেল্পের হ্যান্ড দিয়েছে। আমার আম্মাকে যে সবাই বুঝতেই দেয় নাই যে এই 10-10টা ছেলে কিভাবে মানুষ করলো, আমরা বুঝতেই পারিনি। তো আলহামদুলিল্লাহ। আপনার মা এখন কেমন আছেন? আমার মা নেই, আমার মা ও, মারা গেছেন। 14-এ মারা গেলেন। ও 14-এ মারা গেলেন। তো তা আসছিলেন উনি কি ইংল্যান্ডে আসছিলেন? আমার মা এসছেন। না, আমার শাশুড়ি আসছে 2বার না 3বার আসছে আমার শাশুড়ি, কিন্তু আমার আম্মা আসতে পারেনি বিকজ আমার একটা এটা বলতে আমার খারাপ লাগে, বাট আমার একটা অসুস্থ বোন ছিল যার কারণে আম্মা আসার ইচ্ছা করলেও কখনো আসতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা এটা স্যাড সাইড না, এখন আপনার এখন মায়ের জন্য আমরা দোয়া করি, উনি যেন বেহেশতবাসী হন। গার্ডেনিং তাহলে সেভাবে করা হয়নি দেশে, না? আচ্ছা, গার্ডেনিং কথাটা, হ্যাঁ সরি ওটাই ভুলে গেছি। হ্যালো বলো মামা। হ্যালো। আমাদের একটা বিড়াল আছে, আপনি বিড়াল দেখে মনে হলো। আমার আবার 2টা বিড়াল, আছে। ভাইয়া। আমার দুইটা। তো গার্ডেনিং ব্যাপারটা হচ্ছে যেটা বলছিলাম আমি, 7-8 বছরে তখন আম্মা যেটা করতো, তখন তো যুদ্ধের সময় যখন আব্বা সহ সবাই যখন চলে আসলো তখন আমি হই নাই, মানে গল্পগুলো শোনা আর কি আম্মার মুখে। তো তখন আর কি আমার আম্মা বাড়ি কিনলো আমার ফুপুর বাড়ির কাছে ফরিদপুরে, আমাদের পশ্চিম আলিপুর বাড়ি। তো যাক, তখন যখন আমি বড় হলাম আস্তে আস্তে, তখন আম্মাকে দেখতাম আম্মা খুব গার্ডেনিং করতো। আমার আম্মা কখনো বাজার থেকে কোনো সবজি কিনে খায় নাই, কোনো ফল কিনে খায় নাই, সবকিছু আমাদের বাড়িতে। আপনার রক্তে আছে আর কি, এই জন্য। জি জি, 28% উপরে বাড়িটা ছিল। তোমার আম্মা সবকিছু হাতে করতো। তো আম্মা আমাকে ছোট্ট একটা যে গ্রামে, আমি জানি না আপনারা চেনেন কিনা, ঝাঁকার মতো থাকতো যেটাতে করে মাটি তুলতো, দিত ওই উঠানের মধ্যে আমার লাউ টাউ সবকিছু লাগাতো। তো ওখান থেকে আমার ধারণা যে ব্লাডে ক্যারি করি। আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে গার্ডেনিং করতে গিয়ে আপনি কিছু মনে হয় যে বাংলাদেশের এই জিনিসটা আপনি মিস করতেছেন, এরকম কিছু মনে হয়? আমি আসলে বাংলাদেশ এরকম মিস করি না। ভাই আমার বাংলাদেশের প্রতি কোনো, এটা শুনতে খুব খারাপ লাগবে, সবাই আমাকে খুব খারাপও বলবে, বাট আমার আসলে কোনো ফিলিংস এখন আমার মধ্যে কাজ করে না, যেহেতু আমার মাও নাই, বাবাও নাই, শাশুড়িও মারা গেছে, ভাই বোনরা আছে, বাট আগের মতো করে ওই আপনারা কি সবাই বাংলাদেশে থাকেন? বাংলাদেশে? জি। আচ্ছা আচ্ছা, এখানে বকুলা পাক ক্যাডাটিয়া বিটলা আপনার নাম দিছে ভাই, আপনি ক্যাডাটিয়া বিটলা। আমি ঈশ্বরের কাছে আপনার কাছে একটা জিনিস জানতে, আনোয়ার ভাই, মাহমুদ, টিঙ্কু ভাই আর সরকার মুঘলকে দেখে তো মনে হয় না বিয়ের পরে তাদের বিটলামি কমেছে, বরং বেড়েছে। তো আপনাকে আমি একটা মানে কোশ্চেন করব যে আপনি ভাইকে ফোন দিয়েছেন কিন্তু আপনি ফার্স্টে, তো মানে একটা মেয়ে হয়ে, হ্যাঁ, তো আপনার তো নিশ্চয়ই ওই যে রং। আরেকটা ইনফরমেশন, ফর এ কাইন্ড ইনফরমেশন, আমি কখনো কাউকে কোনো মেয়েকে কখনো কাউকে প্রপোজ করি না। অলওয়েজ আই গট দ্য প্রপোজড। প্রপোজ তো আপনি করছেন, উনি তো ফোনে মানে ম্যাডাম ছাড়া আর কি, ম্যাডাম ছাড়া। আচ্ছা, তারপরে আপনার না আমি একটু জাস্ট টিঙ্কু ভাই, তো আপনার কি মানে ওই সময় কি চিন্তা হয়েছিল যে ছেলেটা পছন্দ, এইরকম নিয়ে কি আপনি ফোন দিয়েছিলেন, নাকি জাস্ট ওই বিজনেসের ওই যে রং কেনার মানে চিন্তা করে, মানে আপনার কি মাথায় ওটা ছিল? মাথায় ছিল কারণ আনোয়ার ভাই, আমি ওনাদের দুজনের ঘটনা দেখে যেটা বুঝলাম, ভাই যেগুলো প্রস্তাব পাইছিল না অন্যদের মেয়ের কাছ থেকে, ভাই কিন্তু গর্ব করে বলতেছে কিন্তু ওইগুলো সব বায়বীয় প্রস্তাব ছিল।
এবং আপাই ছিল জেনুইন জন্য আপাকে ওনার প্রস্তাব দিয়ে তারপর বিয়ে করতে হয়েছে। ভাই ভাবি মাথা ঘুরে যাওয়ার কোনো কারণ না নেই। যাই হোক, আল্লাহ আল্লাহ লিখে রেখেছিল, সেই জন্য হয়েছে, সেটা হ্যাঁ, হলো বড় ব্যাপার। নাহলে তো ওরকম অনেকের প্রস্তাব সাথে অনেক, আনোয়ার ভাই পাইছে 100টা, আমি অতটা আমি পাই 100টা পাইছি, কিন্তু আমি তো এগুলো একটাও গ্রহণ করিনি। আমি আচ্ছা, আমি পাই ভাই, আমি আমার আবার অতটা উনি প্রস্তাব আবার নেই। বাল্য বিবাহ করেছেন, আপনি আমি ওনার বাল্য কথা বিবাহ করি। উনি স্কুলে থাকতে প্রেম টেম করে বিয়ে করে ফেলছেন আর কি। Yes. এক্সেপশনাল, এক্সেপশনাল ইজ এন এক্সাম্পল স্যার। আচ্ছা, ভাইকে ডিপ্লোমেট হিসেবে নিয়োগ দেওয়া হোক। আপনাকে ডিপ্লোমেট হিসেবে দিলে কিন্তু আপনি ভালো শাইন করবেন না। ভাই তো ডকুমেন্টারি দেখে, ভাই কি আসলে ডিপ্লোম্যাট না, ওই ভাই লাইনে সব কিছু দেখে ভাইয়া। আমি যখন ভোর সকালে আসি কাজ করে, এসে দেখি সে কোরআন নিয়ে রিসার্চ করছে। মানে সে সবকিছু করে, সে সবকিছুই চেষ্টা করে সবকিছু জানার জন্য, তার খুব আগ্রহ জানা। ভালো তো, ভেরি গুড। ভাই দেখছেন আজকে কিন্তু সবুজ ড্রেস পরে আসছে, সবুজ অবুজ প্রোগ্রাম। হ্যাঁ, এটা কারণটা কি? আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করবো আনোয়ার ভাই। হ্যাঁ বলেন। আপনার এরকম কখনো হয়েছে যে ভাই এরকম ফোন নিয়ে বসে আছে, আপনি গেলেন হঠাৎ করে চেঞ্জ করে ফেললেন স্ক্রিন, এরকম হয়েছে কখনো? ভাইয়া অনেস্টলি একটা কথা বলি, দেখা গেলো কোনো খারাপ কিছু দেখতেছে, চেঞ্জ করে ফেলছে। ভাইয়া আমি আমার লাইফে আমি আমার হাজবেন্ডের ফোন কখনো ধরি নাই, চেক করেন ধরি নাই না। বলতে ফোন আসছে ফোনটা দিয়ে দিয়েছি, আমি কখনো ওর কিন্তু ফোন রিসিভ করি নাই। আমি গোয়েন্দাগিরি করে নাই, কখনো গোয়েন্দাগিরি call বলেন করি যে নাই। না, গোয়েন্দাগিরি করার ব্যাপার না, এখানে যে উনার মধ্যে একটা চোরামি ভাব আপনাকে দেখে নাম করতেছে তাদের। না, এই ধরনের কিছু আমাদের কারো মধ্যেই নাই। ও আচ্ছা ঠিক ওপেন, আছে, আমিও ওপেন, অতএব এই ঠিক ধরনের আছে, শুনে ভালো লাগলো ভাই। এরকম কিছু করতে যাবেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ভাইকে বিজিএস এর ওয়াজ মাহফিলে আমন্ত্রণ, বাগানের উপকারিতা কত প্রকার ও কি কি, এটা সমীর দাদা বুঝিয়ে। ও মাই গড, জমিতে আরেকজন মানুষের কাছে যাওয়া। বিজিএস এর ছেড়ে দেওয়া হোক ভাইকে, গর্তজীবী থেকে উড়াধুরা জীবী হয়ে যাবে ইনশাল্লাহ। ও মজার মজার প্লিজ ভাই, কমেন্ট আছে। আপনারা যদি কাইন্ডলি অবশ্যই ভাইকে, ভাইকে খালি আমাদের হাতে ছেড়ে দেন। আমি টিঙ্কু ভাই, সরকার, মুকুল, এই তো কয়েকজন হলেই হবে। সাইদ ভাই, সবাই মিলে যদি না পারি তাহলে আমরা আমার ফেল। একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে বাগানি মানে বাগান গার্ডেনটা বেশিরভাগে মেয়েরা করে, হুম। কিন্তু লন্ডনে কেন সব ছেলেরা করে? কই আমাদের ছেলেরা বাসায় করে? কিন্তু আপা, আমাদের বাসায় কিন্তু গার্ডেন আমার আমাদের wife বিজিএস করে। এ তো মেয়েরাই বেশি। এবং আমাদের বাসায় আমাদের আমার ওয়াইফ গার্ডেন করে আপা, আমি করি না, কিন্তু আমার ওয়াইফই গার্ডেন। আমার আমারও বাসায় তো আমার ওয়াইফই মেয়ে। না না, আমি বলতেছি যে আমাদের বিজিএস ও কিন্তু অ্যাবাউট 60% এর উপরে কিন্তু মেয়েরা। তো মেয়েরা গার্ডেনার বেশি আর কি। পিকচারগুলো তো দেখা যায় বেশিরভাগই যে ভাইরা করছে, এই জন্য আমার ও ধারণা যে মেয়েরা আবার অনেকে ছবি টবি পোস্ট করতে চায় না, করে না, করতে এটা চায় না, একটা এই তাদের জন্য। গাফুল মানে এটা আর কি। আচ্ছা, কুমিল্লা ভাইয়া, আমাদের বাসায় হচ্ছে আমি ব্রাহ্মণ- গিনিপিগ, আমি হচ্ছে গিনিপিগ, আমাকে সামনে নিয়ে আসে, সবকিছু আমাকে দিয়ে করাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বললাম না। আচ্ছা, কুমিল্লা কি ইসের কথা বলছে মনে হয়, আমাদের সাইদ ভাইয়ের কথা, ভাইয়া। কুমিল্লা ওনার। না না, ওই আমাদের সাইদ ভাইয়ের কথা বলছে। বললাম না টোটা দিয়ে মাছ ধরা হবে, তা ঠিক। ওই যে ছুঁড়ে মারে না, ওইটা তো মাছ ধরার মতো, ওই যে ওইটা হলো টোটা বলে। আচ্ছা, যত বেশি ঝগড়া হয় তত বেশি ভালোবাসা থাকে, এটা কি সত্যি? এমনি আপনাদের দুজনের মধ্যে রোমান্টিক কে বেশি? আপাকে দেখলেই বোঝা আমি। যায় রোমান্টিকের মানে একের আমি। পারাকাষ্ঠা। ভাইকে এই ব্যাপারে কোনো দ্বিধা নাই তো বলতে, যে না রোমান্টিক কম আপনার মধ্যে? আপনার তো অনুভূতিই নাই, আপনি রোমান্টিক থাকবেন কেন? না না ভাই, ভাই রোমান্টিক না, আছে, সে অনুভূতিটা প্রকাশ করতে পারে না, বই প্রকাশটা ডিফারেন্ট। হ্যাঁ, বই প্রকাশটা তার ডিফারেন্ট। মনে করেন যে ভাই কিন্তু ফুল আনে এরকম পিছনে ঢুকা রাখবে, বা ওই রকম কোন রকম মনে করেন যে ফুলদানির মধ্যে রেখে বলবে যে মানে বলবে না যে তোমার জন্য ফুল আনছি, এরকম কিছু একটা প্রকাশ ভাই করা। তো ভাই যেহেতু আপনার কখনো কি ফুল উপহার দিয়েছে আপনাকে আপা? হ্যাঁ দিয়েছে? হ্যাঁ, প্রথম দিত না, খুবই বিরক্ত লাগতো জিনিসটা, আমি কিছু বলতাম না, বাট খারাপ যে লাগতো না সেটা না, পরে বুঝলাম যে আসলে মানুষটাই এরকম, আল্লাহ তাকে এভাবে করিয়ে মানে বানিয়েছে এবং আমাকে এটা এভাবে করে গ্রহণ করা উচিত। আচ্ছা, এখন আপনার বিয়ের পরে, হ্যাঁ, আপনাকে মনে হয় যে বিয়ের আগের মানুষটাকে আপনি কিছুটা পরিবর্তন করতে পেরেছেন, নাকি আগের মতো আনচেঞ্জড আছে, অথবা আপনি কিছুটা পরিবর্তিত হয়েছে? এই কোশ্চেনটা ওনার ভাইয়া। আচ্ছা, আমি দুইজনের কাছে জানতে চাচ্ছি যে ও বিয়ের পরে আপনি কতটুকু পরিবর্তন হয়েছে, না আগের মানে আপনার পাশের জন পরিবর্তিত হয়েছে? পরিবর্তন যেটা যেটা আগের চেয়ে আমার এখন টলারেন্স, যেটা টলারেন্স পাওয়ার, এটা
এক্সট্রিম লেভেলে হয়ে গেছে। মানে কি চামড়া মোটা হয়ে গেছে বলতে গেলে? টলারেন্স লেভেল এক্সট্রিম। ওরে চামড়া মোটা হয়ে যাবে বলে আর কি। গদ্দারের মতো। এরকম কখনো সুন্দর অ্যান্সার দিচ্ছেন ভাই, আপাই বলি আপনাকে, এরকম কখনো হয়েছে যে ভাইকে বলছেন ফুল আনতে, ভাই দেখা গেল খরচ বাঁচানোর জন্য পুরো একটা ফুল কপি নিয়ে আসলো, যে ভাইয়া ফুল দেখা হলো ফুল না, কপি। সে যাবেই না, সেটা করবেই না, আচ্ছা সে ওটা করবেই না, কারণ সেগুলো করতে পছন্দও করে না, তার অভ্যাসও নাই, এবং সে অভ্যাসটা তৈরিও করবে না। আচ্ছা, ওই ফুল আনতে আচ্ছা, বলে রান্না করে খেয়ে ফেলে। আমি আরেকটা কোশ্চেন। হ্যাঁ, ওর কাজ হচ্ছে খাবে, প্লেটটা ধুবে, শেলফে রাখবে, দ্যাটস ইট। আচ্ছা, আমার স্পুনটা আমাকে দিতে হবে, খালি ও plate টা আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, সেটা হলো যে আপনাদের তো 2 মেয়ে বললেন, বয়স কত দুইজনে? আমার একটা হচ্ছে 17 আর একটা 16। ওকে, তো তারা কার মতো হয়েছে আর কেমনি, মানে মানে এই যে ভাইয়ের ক্যারেক্টার পেয়েছেন আপনার, মানে ভাইয়ের ক্যারেক্টার দুজনেরই আছে, হ্যাঁ। ছোটটা খুব বেশি, আচ্ছা আর বড়টা হচ্ছে আমার মতোই একটু চঞ্চল টাইপের, বাট আমি বলবো যে বড়টা 60-50 এরকম, বাট ছোটটা পুরোটাই বাবার মতো, ছোটরা একটু মুডি হয়, খুবই মুডি। মুডি হয়। ওদের তো জন্ম এই দেশে নাকি? এই দেশেই তো জি, জন্ম। জি। কাটা চামচ ছাড়া ভাত খায় না, বুঝেন না? আমরা কিন্তু আপনাদের খুব কাছাকাছি থাকি, আমরা বার্কিং এ থাকি, ডার্টফোর্ড ক্রস করলে আমাদের বাসা। বার্কিং, জি। আমি তো প্লাস 2 তে ছিলাম, ওই যে বললাম আমরা আমি প্রায় 17 বছর বার্কিং কোথায় ছিলেন আপনারা? প্লাস 2 তে, বার্কিং এ। ও প্লাস তো, হ্যাঁ প্লাস তো বেশি দূরে না তো। ওখানে আমার ফ্ল্যাট ছিল আপনার ওই সেকেন্ডারি স্কুলটা আছে না, জি লিস্টার স্কুলের সাথে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমাদের কিছু কমেন্টস আছে, মজার কমেন্টস, আমি একটু পড়ি। আমার অনার্সের সময় কোচিং এ যেতাম এলিফ্যান্ট রোডে, ওই যে আপনাদের দোকানগুলোর কথা বলছি, ভালো ভালো মানুষগুলোর গল্প শুনতেও ভালো লাগে। আচ্ছা, আসলে আমি জানি না, সরি, আপনারা কতদিন দেশে যান না বা কি ফিল করেন দেশে গেলে। আমার যেটা হয়, আমি দেশে গেলে আমি বাংলাদেশকে আমি খুঁজে পাই না। আমি যেটা রেখে আসছি, মানে মানুষজন, মানসিকতা পরিবর্তন হয়ে গেছে, রাস্তাঘাট, রুচি, বাজার সদাই, মানে এভরিথিং, মানে আমি এটা স্বাভাবিক। এটা আমরা যা পেয়েছি, আমি মাঝে মাঝে দুঃখ করে বলি ফেসবুকে যে আসলে এই জিনিস পরবর্তী প্রজন্ম যদি আমরা বাংলাদেশে থাকতাম, তারা পাবে না বা পেতো না আর কি। আমাদের স্বর্ণালী দিন ছিল, তাই না? আমাদের সময়টাকে আগে আমরা যখন আমি যখন আদমজিতে পড়তাম 5-6 এ, তখন মনে আছে সকাল বিকাল বেলা শর্টস আর কেটস পরে সুন্দর পরিপাটি হয়ে আমরা মাঠে যেতাম খেলতে, খেলাধুলা করি আর না করি মাঠে যেতাম। তারপরে আবার আজান পড়তো, বাসায় চলে আসতাম, হাত মুখ ধুয়ে পড়তে বসে পড়ে যেতাম। এখন কিন্তু লাইফ এরকম নাই, কিছু নাই, এখন নাই তো, ফ্যাসিলিটি নাই তো। আমরা তো বিকাল হইলেই কখন আজান পড়বে, আসরের আজান, ওই আজান চেঞ্জের গল্প করতেছি না, আজ থেকে 20 বছর পরে বাংলাদেশের ছেলেমেয়েরা আবার এরকম একটা চেঞ্জের গল্প বলবে যে আগের মতো নাই, আগে কেউ মোবাইল নিয়ে এখন আর খেলে না, ওরকম গল্প করবে তারাও। মানে চেঞ্জটা ছিল না রে ভাই, মোবাইলই ছিল, এটা আরো অন্যরকম, আরো অ্যাডভান্স হবে তখন, আরো অ্যাডভান্স হবে ভাই। আমি বলছি ছবিতে দেখি চড়ুই ভাতির ছবি দেয়, তারপরে নৌকা যাচ্ছে, তারপরে গুণ টানতে দেখছেন কখনো? হ্যাঁ দেখছি, আমি দেখছি। রাজশাহীতে এটা প্রায় দেখা যায়, পদ্মা নদীতে ওই যে টেনে নিয়ে যায় নৌকা। না, আমি যেটা ফিল করি আসলে, যে আমাদের প্রজন্মটার আগের প্রজন্ম, তারা অনেক সুযোগ সুবিধা পায়নি, আমরা যা পেয়েছি। হ্যাঁ, এবং স্বর্ণালী সময়, মানে আমাদের আগের প্রজন্ম কিন্তু এই যে খেলাধুলা এইভাবে আমরা যে বিকাল হলে খেলবো এরকম, তো তারা তো হয়তো মানে গ্রামমুখী বেশি ছিল, ঠিক না? আমি সেটা বুঝে যাচ্ছি, তো তাদের ওই রকম ছিল না আর কি। যাই হোক, আমরা আরেকটু চেঞ্জ মেনে নিতে হবে ভাই। চেঞ্জ, আমরা তো বাংলাদেশে থাকি না, তো আমরা অনেক পরে যখন যাই চেঞ্জটা আমাদের কাছে একটু ভিজিবল হয়, বেশি লাগে। হ্যাঁ, চেঞ্জটা এত প্রকট না। হ্যাঁ। আচ্ছা, ফারজু বলেছে আমারও বিড়াল আছে। বিড়াল মনে হয় নায়িকার, এটাই এখন ইসের নাই। তোমার বিড়ালের নাম কি? ফারজু হোসেন আপু বলেছে দেশের জন্য মায়া আছে ঠিকই, তবে বিলেতি ব্যস্ততা চাপা পড়ে আছে, এই যে বলতেছে আমাদের সাইদ ভাই। হ্যাঁ, এটা এক সেন্সে ঠিক আছে যে আসলে ব্যস্ততা
দেশে থাকলে মানুষ আমাদের চেয়ে বেশি ব্যস্ত, তারা কিন্তু একত্রিত হইতেই পারে না। আমরা যে যে উইকেন্ডে একত্রিত হই, এই জিনিসটা তারা হইতে পারে না, এমন অবস্থা দেশে থাকা। বাংলাদেশের চাঁদনি রাত মিস করি, বৃষ্টির দিনে গাছের কদম মিস করি, বাংলাদেশের চাইনিজ ফুড মিস করি, নারকেলের ফোপড়া মিস করি। চাইনিজ ফুড যদি খাইতে চাও আমার বাসায় চলে আসো, আমি বাংলাদেশের চাইনিজ ফুড খাওয়াবো, অসুবিধা নেই। আমি আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। 78% আরিফুল ইসলাম করে, আমি ছবি তুলে ক্রেডিট পুরো নিয়ে যাই ওই যে বাগানের ব্যাপারে। হ্যাঁ, আরিফ আর ভাই তো একবারে 0%। সেই ক্ষেত্রে আপাকে আসলে সেলিউট যে আপা এত কাজ করেন। আমি 14-15 বছর বাগান করি, কিন্তু আমার হাজবেন্ড কখনো একটা গাছও লাগাই নাই, আমি একা বাগান করি। এই যে পাওয়া গেছে আপা আপনার সাথে একজন ফারজু, কিন্তু ভাই আবার কিনে টিনে দেয়, মাটি টাটি কিনে মানে এনে দেয়। এই ভাই কথা বলতেছি, হাজবেন্ডের কথা বলতেছি আর কি। টিপু ভাই, আর ইউ শিওর হোয়াট ইউ আর টকিং? এই যে আব্দুর রহিম আপনার পরিচিত মনে হয়। আই হ্যাভ টু রিকনফার্ম ফ্রম দ্য সোর্স। রাশেদ ভাই আচ্ছা, রাশেদ বকুল আপা কি বলছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছি আপা, এবং বিটলা ভাইজানের ভাবছি দুটো মানুষ এমন মিলতা ঝুলতা ক্যা এক আছে। আমিও এটা চিন্তা করি যে এই দুই মেরুর দুই রকম মানুষকে অ্যাডজাস্টমেন্টের কতটা ছাড় দিতে হয়েছে না, দুইজনকেই ছাড় দিতে হয়েছে আমি জানি। হ্যাঁ, বললো যে চামড়া মোটা হয়ে গেছে একজন বলতেছে, আরেকজন নিশ্চয়ই আপাও নিশ্চয়ই অনেক কিছু ছাড় দিয়ে চলতে হচ্ছে। সংসার মানে এটা, স্যাক্রিফাইসিং ইজ ইম্পর্টেন্ট থিং। সংসার হয়, কাউকে একটু বেশি করতে হয়, কাউকে একটু কম করতে হয়। হ্যাঁ, আরিফ বলছে প্রভা তোমার জন্য বাগান করি যাতে তুমি খুশি হও, আর তুমি তো বাগানের ডিজাইনার। এখন এই যে দেখেন, আরিফ কিন্তু প্রভা বাগানের খুশি হয় দেখে করে, আর আপনার গিন্নি বাগান চায় কিন্তু তার খুশির দিকে আপনার কোনো নজর নাই। হ্যাঁ, সেটা কিন্তু একটা উনি মাটি টাটি কিনে দেয় তো ভাই, উনি তো না কিছুই কিনে দেয় না, মাটিও কিনে দেয় না ভাই, মাটিটাও পর্যন্ত আমাকে ক্যারি করে নিয়ে আসতে হয়, আমি মাটিটাও নিজে ক্যারি করে নিয়ে আসতে হয় ভাই। একটা মিনিট আমি এখন একটা বদনাম করে নেই। আমি যখন বেড়াটা দেই, আমি বেড়াটা করলাম মার্চের দিকে করলাম। ভাবলাম যে এখন যদি বেড়াটা না করি, মাটি নরম আছে, কারণ যে বললাম যে যেহেতু গ্রামে থেকেছি একটা লাইফে, কিভাবে কি করে এটা খুব ভালো জানি। তো আমার বাসায় কিন্তু অনেক গাছ ছিল, আমি সব গাছগুলা কেটে ফেলেছি। তো ওই গাছের কিছু ডাল ছিল, আমি চিন্তা করলাম যে মাটিটা এখন অনেক নরম আছে, এই যে ওটাকে কি বলে, মানে যেটার উপর বেসটা, মানে বেস যেটা, লাঠি যেটা আর কি, কাঠ যেটা, তো ওটা তো আমাকে যদি আমি মাটিতে গাড়তে চাই 1-2 ইঞ্চি পর্যন্ত তো গাড়তে হবে, ওই পিলারটা তো আমাকে ধরে রাখতে হবে, কারণ মাটি তো বাতাস আসতে পড়ে যাবে। তখন মাথায় আমার বুদ্ধি আসলো, আমি যদি পিলারের চারপাশে আমি ছোট 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 পিলার দিয়ে দিই, ওটা মাটিটা ধরে রাখবে। কাঠির মতো, কাঠি আর কি, হ্যাঁ, যদি ওগুলো দিয়ে যায় তখন আর কি মাটিটা ওকে ধরে রাখবে। তো আর বেড়াটা, এত বেড়ার দাম, সেই যদি এখন এত বড় একটা বেড়া করতে চাই, আমার তো এখানে প্রায় 200 পাউন্ডের মতো লাগবে খালি বেড়া কিনতেই। হ্যাঁ, আমার বাসার পাশে যে আমার যে ল্যান্ডলর্ড, সেও একজন বাঙালি, তো তখন সে বেড়া দিচ্ছিল, তার ওখানে 2-3টা বেড়া ছিল, ও বাসায় আমি একটা টাইমে ভাড়া ছিলাম। তো যাই হোক, তো আমি ওনাকে বললাম যে ভাইয়া আমাকে বলে, আপা আপনার কি কিছু লাগবে, আমি ফেলে দিব। আমাকে ভাইয়া প্লিজ এই বেড়াগুলো আমাকে দেন, এগুলো আমার কাজে লাগবে। তখন আমি ওনার কাছ থেকে নিলাম। এখন নেয়ার পরে দেখি বেড়াগুলো ভেঙে গিয়েছে মাঝখান দিয়ে। তখন আবার মাথায় আসলো আমি একটা জিনিসও কিনবো না, এটাকেই জোড়া লাগাবো। তখন আমি কি করেছি, আমি গাছের ডাল কেটেছি, সেই ডালটাকে আমি করাত দিয়ে কেটেছি, কেটে ওই যে যেখানে যেখানে ফেটে গিয়েছিল ওই ফাটা জায়গাগুলোতে আমি ওটাকে সাপোর্ট দিয়েছি, রিপেয়ার করে দিয়েছি। হ্যাঁ, রিপেয়ার করেছি আমি। রিপেয়ার করে তারপরে আমি 8টা কি 10টা পিলার লাগিয়েছি। 10টা পিলার লাগানোর পরে এখন বেড়া তো ভাইয়া অনেক বড় বড় না, উপরে যে মাচাটা, এখন ওটা আমি কিভাবে হোল্ড করব, মানে আমার একটা পক্ষে তো সম্ভব না। আমি ওকে বললাম যে আমাকে না আজকে একটু হেল্প করতে হবে। কি হেল্প করতে হবে? তুমি খালি এটা ধরে রাখবা, আমি ওইটার উপরে দিব। আচ্ছা ঠিক আছে। আমি ডাকি, তুমি ব্যাপার আসো। ওমা উপরে যা দেখি সে ঘুমাচ্ছে। গায়ের উপর তখন ঠান্ডা জল ঢেলে দিতে হতো দিদি। আমার তখন খুব মেজাজটা খারাপ হয়ে গেল। এখন আমি কি করব? তখন আমি বললাম যে আরে মেয়েরা চাইলে পারে না এমন কিছু না। পরে আমি নিজে মানে করলাম আর কি, করে ফেললাম, এই আর কি। হাততালি, আসলে আপনার জন্য একটা হাততালি, করতালি। অনেক স্যালুট। ভাই আপনি কিন্তু বুঝতে পারতেছেন না আপনি কি, আপনি কি জিনিস পেয়েছেন, কি রত্ন পেয়েছেন।
কি না, রত্ন ভাইয়ের পেয়েছেন? নীরবতা কিন্তু একটা কঠিন একটা জিনিসের জন্ম দিচ্ছে। আপা কিন্তু মাসল বিল্ড আপ করতেছে। তারপরে শুধু না, এত বড় একটা গার্ডেনে ঘাস কাটাটা কিন্তু চারটেখানি কথা না, না, অনেক কষ্ট আছে। হ্যাঁ। তার দিয়ে করা যায় না। পরে আমি আচ্ছা ঠিক আছে, এবার মনে হয় আমাকে একটু পয়সা খরচ করতেই হবে। আমি কিপটার কথা বলছি না, মানে কিপটার জন্য না, আমার কথা হলো যতটা সেভ করে আমি সুন্দর করে করতে পারি। Just তো পরে আমি সবাই চায়, ভাবলাম সেটা যে তো সবাই এখন তো পেট্রোল আপনার ইয়া ছাড়া হবে না, মেশিন হুম, ছাড়া হবে না, অনেক বড় হুম। গার্ডেন তো, এই এত কষ্ট এটা, মানে মানে ম্যানুয়ালি। আচ্ছা, তার নিয়ে তো এই একটা খুব কষ্ট। পরে আমি পেট্রোলটা এখানে কিভাবে আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা যে ঘরের তো সংসারের সব যাবতীয় কাজই মনে হচ্ছে আপা করেন নাকি? রান্নাবাড়ি কি ভাই মাঝে মাঝে করে? রান্নাবাড়ি কোনোদিনও তার করেন মধ্যে নাই? আর একটা কথা বলি ভাইয়া, আমার একটা ভাই বিজনেস। একটা উপকার করে আমি জানি, ভাই খায়। ভাইয়া খেতে খুব করে। পছন্দ করে, বাট ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে আগের মতো ওটা খেতে কমে পারি না তো। গিয়েছে। আরে আচ্ছা, আচ্ছা, আমি কথার মাঝখানে আরেকটা কথা বলি। হ্যাঁ। আমি কাজ করি, গার্ডেন করি, এটা মাঝখানে আমার একটা বিজনেস আছে, আমার একটা ক্যাটারিং জব আছে। ও যাক, মাশাআল্লাহ আমার মাশাআল্লাহ। আরো দুজন পার্টনার আছে, আমরা 3টে ফ্রেন্ড, আমার দুই পাশে আরো 2টা ফ্রেন্ড আছে। হুম, তো আহ, আমার ক্যাটারিং এর পেজটা হচ্ছে মেরিস্টোন ঘরোয়া খাবার। আম, আমি মাঝে মাঝে ডেলিভারও দিই ওইটাও। ভাই ও আরেকটা মজার ব্যাপার আছে ভাইয়া, আপনারা কি লন্ডনে ডেলিভারি দেন? হ্যাঁ সব জায়গায় ডেলিভারি দেয়, সাড়ে পর্যন্ত আমি ডেলিভারি দিই। এখানে ভাই ও, হেল্প করে ডেলিভারিতে? মজার ব্যাপার হচ্ছে আপনার ভাইয়া কিন্তু ড্রাইভ করেন না। ও হ্যাঁ? আচ্ছা। Yes, কেন ভাই ড্রাইভ করেন না কেন? সে হচ্ছে খুব ভালো প্যাসেঞ্জার, আচ্ছা। ভেরি গুড জেন্টল। তাহলে চিন্তা করেন এটা ভাইয়া হলো আমাদের কতটা সবিজ্ঞাস সুখ, ভাইয়া রান্না আরামে আছে, করবে না, ভাইয়া ক্লিনিং করবে না, ভাইয়া গার্ডেনিং এ তো ড্রাইভও ভাইয়া করবে কেউ না। নাই, ভাইয়া ঘর গুছাবে না। ভাইয়া একটা জিনিস ভালো করতে পারে, সেটা হচ্ছে রাইট টাইমে এসে খাবারটা খাবে, প্লেটটা ধুবে, স্পুনটা ধুবে না। আমি খুব এটা মাথায় খুব ক্লিক করে, তুমি কেন স্পুনটা ধো না? আই ডোন্ট নো। ভাই ভাই সারা জীবন আপনার এগুলো করি সাইকোলজি নাই, কোন ধর না কেন? এগুলো সারা জীবন আমি করি নাই, আমার লোকরা করছে। হ্যাঁ, যারা যারা আমার লন্ডনে বইয়ের থাকে আমরা যারা থাকি লন্ডনে তারা কি আপনার দাদা কাজ আপনি করতে প্লেটও দেয় দেশে? ধুইছে, আপনি প্লেট ধন কিন্তু স্পুন ধন না কেন? ও প্লেটন ধরনে প্লেট তো ওই প্লেটই আমাকে খাইতে হবে, তো আমারটা আমাকে খাওয়ার আপনি- পরে প্লেট ধোয়া। না, না, এটা তো স্বার্থপরের মতো হয়ে গেল না? হ্যাঁ আমি অনেক সেলফিশ। ভাইয়া বোঝেন নাই, ও বুঝাতে চেয়েছে প্লেট তো আমার একটাই, মানে হ্যাঁ। বাসায় প্লেট তো একটাই থাকে, মানে সেটা ওইটা তো স্পেসিফিক plate নাম। দিয়ে খাবো, তাই না? হ্যাঁ, আপনার কিন্তু নিজের স্পুন তো প্লেট। অনেক থাকে, ফর্ক তো অনেক থাকে। ভাই আমি যেটা বুঝতে পারলাম, আপনি আপার মতো একটা নরম মেয়ে পেয়ে জীবন পার করে দিলেন। অন্য কোনো মহিলার পিছে পড়লে না আপনাকে বগলের নিচে নিয়ে এরম এরম করে পিটাইতো। আপনাদের লেপের নিচে নিয়ে পিটাইতো আপনাদের। আমার সব ফ্রেন্ড সার্কেল তারা জানে ও কি চিজ, ও কি করতে পারে। এবং আরেকটা মজার কথা শুনেন, ধরেন বলেন। আমার 50-60 জন মানুষকে আমি ইনভাইট করলাম, আমার হাজবেন্ড নাই, কি করছে, গল্প করছে, কি সবার আগে কোনো কথা নাই, সবার আগে খাবার টেবিলে প্লেটটা কিন্তু ওর। এটা ওনার অভ্যাস, উনি কখনো সবার পিছনে বসেন নাই। উনি এটা ওনার পরে অভ্যাস। খান না। উনি অনেক আগে থেকে সবসময় প্রথম ব্যাচে খাইছে। সবসময়। এবং খাবার সময় যে একটু হেল্প করবে আমাকে, নো না, উনি এটাও করেন নাই কখনো। নো। উনি আচ্ছা আর কমেন্টস পড়ে নিয়ে একটু মজার। না ভাইয়ের ক্যারেক্টারটা একটা স্পেশাল ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে আমি ভাই আমি হচ্ছে পাই নাই। রেয়ার স্পিসিস। হ্যাঁ না আমি এরকম পাইনি, এখন পর্যন্ত পাইনি আমার ভাই, লাইফে। এবং একটা হোমো মজার স্যাপিয়েন্স। কথা কি ভাইয়া জানেন, আমার দুঃখ, অনেক দুঃখ, আমার 2টা মেয়েও তারা ওই প্লেটটা ওই ধুবে, কিন্তু কেউ স্পুন আর ফর্কটা ধুবে না। এই না। ওই একই অবস্থা। না ঠিক আছে মেয়েদের বাবা, কি এরকম হয় আমাকে বলেন। না এরকম হওয়ার কারণ আছে। ওরা ছোটবেলা থেকে দেখেছে বাবা প্লেট ধুচ্ছে বাবা কি কিন্তু চামচ ধুচ্ছে না, আমরা কেন করব? তো হ্যাঁ, ভাই তাহলে হচ্ছে মায়ের ভাই উপর আনোয়ার ভাই হচ্ছে হোমোসেপিয়েন্স এর মধ্যে রেয়ার স্পিসিস। হোমোসেপিয়েন্সের স্পেশাল একটা ক্যারেক্টার আর কি। রূপে আচ্ছা আমি গুলো পড়ে নিই বুঝছেন, কমেন্টস গুলো পড়ে নেই। আরিফুল ইসলাম এমন পাম দিচ্ছে যে ঘটনা কি ডাল মে কুচ কালা। না ওরা তো দাওয়াত টাওয়াত হয়ে গেছে, আর এখন ডাল মে কুচ কালা কি হতে পারে? আমি ভাইয়ের কথা বুঝতে পারছি, ড্রাস্টিক চেঞ্জ হয়েছে বাংলাদেশে, তাও নেগেটিভলি।
আচ্ছা, রাশেদা বকুলা বলছে ভাই আমি আমার ঘরের মানুষের কথা বলছিলাম। আচ্ছা, ওই যে আগের কমেন্টস এর মধ্যে আপু হ্যাটস অফ টু ইউ, এত পরিশ্রম করে আপনি বাগান করেন। আসলে আমি মানে আপনার তো সংসারের যে অন্য কাজেও যে একটু হেল্প পাবেন, ড্রাইভিংটাও আপনার করতে হয়, মানে আমি তো আনবিলিভেবল, আপনাকে কি বলবো আসলে। টিঙ্কু ভাই আবার কোথায় চলে গেলেন? টিঙ্কু ভাই কথা বলেন, আনু ভাই হাসতে থাকুক। হ্যাঁ তাই হচ্ছে আসলে। ভাই আজকে অনুষ্ঠানে আসার আগে দোয়া দরুদ পড়েছিলেন, তো আজকে তো ধুলাই হয়ে পড়েছে। আজকে পাইছে আপনাকে হাড়ি ভাঙা শুরু করে দিয়েছে। আপনি খাওয়া দাওয়া করে বসছেন না পরে খাবেন? এটা না কি পরে ডিসিশন? খাবে। আজকে প্লেট ডিনার ধুয়ে রাখেন। আর কিছু করিও নেই, ও করবে, ওটাও করে খাবে। ভেরি লাকি হাজবেন্ড, বাপ রে বাপ, আসলেই তো ভেরি লাকি হাজবেন্ড। না আপনার আমার মতো ডিমান্ড হাজবেন্ড হলে কম, তো আমার ডিমান্ড তো কম, আমি ব্রেড জ্যাম খেয়ে বাস আমার শেষ। তবে একটা প্রশংসা আমাকে করতে হয়, এত কিছু পরেও হয়তোবা অনেক অবজেকশন থাকতো যদি সে আমাকে আমার স্বাধীনতাটা না দিত। সে আচ্ছা। কখনোই আমার কোনো হস্তক্ষেপ ব্যাপারে করেন। কোনো কিছুতে না করবে না, কখনোই ওর কাছ থেকে আমি না জিনিসটা শুনি নেই, কখনো আমাকে আমাকে ছাড়া কোনো একটা ডিসিশন সে তার লাইফে নেয় নাই। আচ্ছা। এবং আমি মানে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ এই জিনিসের জন্যই হয়তো বা আল্লাহ একটা না একটা তো কিছু ব্যবস্থা করেই দেয়, তাই না? তো এর জন্যই হয়তো বা ভালো থাকা। না না সেটাই, আপনার সংসারে হয়তো দেখা যাবে যে একদিকে ছাড় দিবেন কিন্তু আরেকদিকে হয়তো আপনি এইটা পাচ্ছেন, এই স্বাধীনতাটা পাচ্ছেন, হয়তো অন্যরা অন্যদিক পাচ্ছে কিন্তু স্বাধীনতা পাচ্ছে না। তবে তো আল্লাহ আপনার ভাইকে আনোয়ার ভাইকে ইয়ে করতে হবে, আমাদের মানে একটা বেস্ট একটা হাজবেন্ড অ্যাওয়ার্ড দিতে হবে, বেস্ট হাজবেন্ড অফ দ্য ইয়ার। husband award দিতে হবে। এত বড় কমেন্টস লিখছে, দেখি কি লিখছে প্রভা। ভাইয়ের উদ্দেশ্যে ছড়াটা ডেডিকেট করলাম, জীবনের আমি না হিসাব। করে দিই। সুকুমার রায়, বিদ্যা বোঝাই, বাবু বসাই, চুরি শখের। এই আপনি পড়েন ভাই, আমি টিঙ্কু ভাই, আমি পড়তে পারবো না এত। ভাইয়ের উদ্দেশ্যে ছড়াটা হচ্ছে জীবনের হিসেবে হচ্ছে সাঁতার জানো হ্যাঁ বাবু, ওই হ্যাঁ আপনি কবিতাটা। বলেন, আপনি পড়ে শোনান। বিদ্যা বোঝাই বাবু মশাই চুরি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেমে, বলতো কেন লবণ পড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন এই বয়সে জানিস না তো জীবনটা তোর নে। তারপরে একসময় ঝড় উঠলো, নৌকা ডুবে গেল, তখন মাঝি বাবুকে বললো বাবু সাঁতার জানো বাবু? বাবু বললো না রে মাঝি না। তখন বললো তো তোমার জীবনটা তো 16 আনাই মাটি। তখন আপনি গার্ডেন করতে না পারলে তো জীবনটা 16 আনাই মাটি, এটাই বলতে চেয়েছেন আপু। আরে আমি আরেকটা জিনিস বলছেন হয়তো আপনাকে, তাহলে এই যে আপনার সোশ্যালাইজেশন যেহেতু হয় না, তাহলে আপনারা তো কোথাও বাংলাদেশি ফ্যামিলির সাথে আপনার তো বান্ধবীরা অনেক আছে, তা যাতায়াতের সময় কি ভাই যায় না, আপনি একাই যান? না 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 না, আমি আমি ওকে ছাড়া কখনোই কোথাও যাইনি। না তাহলে তো যাওয়া হয়, বিভিন্ন আমি বাসায় যাওয়া হয় কল্পনা না? করতেছি আনোয়ার ভাই যায়, আপাকে ভাই ছেড়ে দিয়ে ভাই আসলে খোঁজে খাবার টেবিল কোথায়। যদি স্পেয়ার রুম থাকে উপরে গিয়ে ঘুমাই। না 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 ভাই, ও আপনি উপরে খাবার যে টেবিলে ঘুমায়, চলে যান। উপরে যে ঘুমায় না, আপনি ও- দুইটা ও জায়গায় যেটা যান, প্রথমে যায় জিজ্ঞেস করে আপনাদের বাথরুমটা কোথায়। দাদা বেডরুমটা না না, না, বাথরুমে যাবে প্রথমে, ডায়াবেটিক না, মানুষ একটা তো রে কথা ভাই। সত্যি, ও যদি দেখে কোথাও যাওয়া, মানে ধরেন আমার কোনো মানে আমারই তো সব ফ্রেন্ড, যখন ও আমার সাথে কোথাও যায়, মানে আমরা যখন কোথাও যাই, ও যদি দেখে যে ওর সাথে কথায় মিলছে, মানে আড্ডাটা ওর মতো করে হচ্ছে, আপনি ওকে থামাতে পারবেন না। কথা একবার মানে শুরু করলে আপনি থামাতে পারবেন না। পারবেন বাট না। যদি দেখে যে এটা আমার টাইপের না, সে আস্তে উপরে যে রুম খুঁজবে, কোন রুম আছে রুমে যে ঘুমাবে। না কোন ধরনের ঠিক গল্পের আছে। মধ্যে আপনি কমফোর্ট ফিল করেন? না আমি ওইটাই জানতে চাচ্ছি যে আপনি হয়তো বিভিন্ন আড্ডা বসলেন, তো কোন ধরনের আড্ডায় আপনি প্রেফার করেন যে এই আড্ডাটা আমার জন্য সুইটেবল, এরকম কি কোনো ইয়ে আছে? পলিটিক্যাল আলোচনা নাকি গার্ডেনিং এর আলোচনা? বেসিক্যালি ডিপেন্ড করে যে আপনি আমাকে কিভাবে নিচ্ছেন, আপনার মন মানসিকতা কিরকম, আপনার সাথে যদি আমার চিন্তা ভাবনা একই ওয়েভলেন্থে থাকে, হ্যাঁ, তাহলে হয়তো ওয়েভলেন্থ। আচ্ছা এই যে এখন গল্প হচ্ছে, আমরা যে বলতেছি, তাহলে এই ক্ষেত্রে কি আপনার কি এটা মানে অনিচ্ছা সত্ত্বেও বসে আছেন, নাকি আপনি চলতেছে ঠিক আছে ইটস ফাইন? না, আমাকে এখানে বসার আগে আমাকে ওয়ার্নিং দিয়ে আনা হয়েছে যে তোমাকে বসে থাকতে হবে,
এবং না কথা আপনি বলতে নিজের থেকে বলেন, আপনি ওয়ার্নিং বাদ দেন, এমনি অ্যাজ ইউজুয়াল যে আমরা যে কথা বলতেছি এই ক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে আপনার যে সাথে ক্লিক এই করতেছে নাকি? না আমার সাথে অসুবিধা হচ্ছে না, কিন্তু কথা তো এটা আমি আপনার বলি, ফেভারেবলও আমি না, হিউম্যান ফেভার বিং। হ্যাঁ কথা তো আমি না বলি, না বাট ভাই ভাই ব্যাপারটা আমি বুঝতে পারছি ভাই। হচ্ছে গিয়া উনার ফেভারিট আলোচনার টপিকের সাথে যদি কারো টপিক মিলে যায় তখন উনি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন। লাইক গার্ডেনিং নিয়ে যদি আপনি ওনার সাথে কথা বলতে যান উনি ভালো লাগবে না না ওনার। গার্ডেনিং তো আমরা কথা বলতেছি না, আমরা কিন্তু ফ্যামিলি থেকে শুরু করে এভরিথিং আলাপ কাজে করতেছি। যাচ্ছে মানে কিন্তু আমি মজা পাচ্ছ প্রোগ্রামটাতে। আপনি কি, আমি বলতেছি যে আপনি যেখানে বসে আছেন এটা কি অনিচ্ছা সত্ত্বে বসে আছেন নাকি আপনি ইউ আর এনজয়িং দ্য প্রোগ্রাম, মানে এইটা আমি না জানতে এখন চাচ্ছি। আমি তো এনজয় করতেছি, শুনতেছি, আমার কি মনে হচ্ছে জানেন করতেছি। ভাই পশ্চাৎ দেশে আপা গ্লু লাগিয়ে দিয়েছে। উঠার কোনো উপায় নাই। এবং না দেখেন ওঠার উপায় নেই। আপনি দেখেন উনি কিন্তু সামনে বসা, হ্যাঁ, এবং যাতে এমনি না তেমনি উঠার গ্লু কোনো না স্কোপ সুপার নেই। গ্লু লাগিয়ে দিয়েছেন যত্ন করে। তুমি বলো ভাইয়ের আর না বসে উপায় নেই। এই যে দেখেন রেজেকা আপা আসছেন এতক্ষণে, ওনার ওয়াইফ, হ্যাঁ, এই যে আমাদের রেজেকা আপা, টিঙ্কু ভাইয়ের ওয়াইফ, দেখি কি বলে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কমেন্ট আছে। সাইদ শোন ভাইয়া, তোমাদের একজন বন্ধু না আছে লেবু চিপে দিতে, আচ্ছা লেবু কি চিপে দিতে হয় ভাইকে? খাওয়াই দিতে হয় নাকি ভাইকে, না নিজে হাতে খায়? লেবু খায় না খুব একটা। না না না, লেবু লেবু ছাড়া খায়। এমনি ভাত টাত খাওয়াই দিতে হয় নাকি ভাইকে মাঝে এটা মাঝে? একটা আমার টাইমে আমার আম্মা যখন বেঁচে ছিলেন, হ্যাঁ আমার আম্মা খাওয়াই দিতেন। আপনি না কখনো এমনি বউ বউয়ের বউ হাতে খেয়েছেন? ওর হাতে খেয়েছেন কিনা? আমি খাওয়াইনি তোমাকে, হ্যাঁ না খাওয়াইছে। ওটা বলো। আচ্ছা ভাই আপনি কি কখনো আপাকে বলেছেন মানে এমনি মনে করেন যে গভীর আবেগে ওরে না রে না বুকে আয়? না ওরকম এখনো কেউ খাইনি। ছি ভাই ছি। এটা কোন ছি সিনেমার ভাই ডায়লগ? ছি। এটা কোন সিনেমার ডায়লগ? কোন এটা সিনেমার সিনেমা না, ডায়লগ? এটা জীবনেও জীবন সিনেমার কাব্যিক না, ডায়লগ। কবিতা, ওই যে একটু আগে কবিতা পড়লেন, কবিতাও আমি বুঝি না। হ্যাঁ, তো না কবিতা এটা না, এই এটা তো বলছি, একটা ভাই যে আমার এটার ইয়ে মধ্যে কোনো সূত্র। কবিতা, এটার মধ্যে কোনো কাব্য নাই। এটা এটা তো একজন বউকে একজন বউকে হাজবেন্ড বলতেছে। তার হুম। না প্রিয়তমা শোনেন, স্ত্রীকে ব্যাপারটা হচ্ছে এরকম, আবেগে কাছে ডাকবে। না শোনেন, ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু আমি হোস্টেলে ছিলাম এবং ভাই রেস্ট্রিক্টেড আমিও হোস্টেল, হোস্টেলে ছিলাম ভাই। না রেস্ট্রিক্টেড হোস্টেল, আমি যেটা বলতেছি যে রেস্ট্রিক্টেড হোস্টেল, যেখানে কোনো মেয়ে অ্যালাউড না, মেয়ের দিকে তাকানো অ্যালাউড না। হ্যাঁ, হুম, হুম, তো হুম। যার ফলে ওই এই যে বয়সে এই দুষ্টামিগুলা ছেলেরা করে, হ্যাঁ, হুম, ক্লাস 6 থেকে বা 7 থেকে 12 পর্যন্ত, হুম। ওই সময় তো আমাদের পুরাটাই গায়েব হয়ে গেছে, নাই ভাই জীবন থেকে। সে কোনটাই হয়। না, ভাই হ্যাঁ কোনটা যে পুংটা হবে সে পুংটাই হবে। কোনটা এক জিনিস আর মেয়েদের পিছনে দুষ্টামি করা আরেক জিনিস। না ভাই আমি আমি আপনার সাথে এগ্রি টু ডিসএগ্রি উইথ ইউ। আই হ্যাভ লটস অফ ফ্রেন্ডস ফ্রম ক্যাডেট কলেজ। সবাই কিন্তু আপনার মতো স্টেরিওটাইপ হয়ে যায় নাই। না ডিপেন্ড করে, কেউ আছে এটাকে ভালোভাবে নেয়, কেউ আছে এটা ডাইভার্ট হয়, মানে এক একটা নো 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 হয়। দাদা আপনি ক্যাডেট না কলেজের না সব ছেলে ভাই এখানে বেশি আপনি যে এটা না। বর্ণনা দিলেন আনোয়ার ভাই, আমি বলি ওনাকে ভাই যে জি, জি। বর্ণনা দিচ্ছে তার মানে ক্যাডেট কলেজে 100 ছেলে ঢুকবে 100 রোবট হয়ে বেরোবে। আই ডোন্ট বিলিভ। না 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 এখানে আরো মানে আপনি না আপনি একসাথে যখন বোঝেন নাই থাকবেন। ব্যাপারটা বোঝেন নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বিলিভ করি এবং আমি যেটা চাই সেটা এক, মানে কিভাবে বুঝবো, যে ঘোড়াকে যেভাবে লাগাই যায় না, হুম, দেখছেন, হুম, মানে হুম। একদিকে যাবে, যে তার মানে কি জানেন তো ওইদিকে যাবে। কিন্তু ভালো কিন্তু student শুনেন সে আপনি, সারা জীবনই ফার্স্ট হবে, এই না এরকম না ভাবে লাগানো আপনার দরকার। আপনার একটা জিনিস কি, যখন আপনারা একসাথে যখন আমরা হই, একই রকমের, একই ক্লাসমেট বা একই সাথে, তখন তাদের মধ্যে কিন্তু দুষ্টামি বুদ্ধি কিন্তু বের হয়, হ্যাঁ। তো এই না ক্ষেত্রে তো আপনার ক্যাডেট কলেজে যখন থাকতেছেন, একই সাথে থাকতেছেন, একই সাথে হ্যাঁ চলতেছেন হ্যাঁ বলতেছেন, হ্যাঁ এই ক্ষেত্রে তো আপনার যত দুষ্টামি বুদ্ধি এগুলাই হবে আর এগুলো কি। আছে, এগুলো কমন আছে, ইন জেনারেল সবারই আছে। হ্যাঁ, কিন্তু ওই যে ওই না মেয়েদের সাথে পোংটামি করা, এটা আমাদের না মধ্যে এটা এটা খুব আমি রেয়ার, বলতেছি। ও খুব ভাই রেয়ার। এইখানে কিন্তু প্রেম করছে সারি সারি, এগুলা না কেমনে করছে? ওই যে ওগুলা কেমনে করছে একটু কোনো জিজ্ঞাসা পাই না। নাই তো। কেমনে করছেন ভাই? উনি প্রেমে আমার কাছে পড়ে নাই আসে, ভাই। আমার কাছে আপা এসে যদি প্রপোজ করে, আমি কি না না আমি বলতেছি আপা চেহারা উনি চেহারা দেখে ওনাকে নাকি? আনোয়ার ভাই না আমার আপা চেহারা এমন আহামরি কিছু না, আমি আচ্ছা আমি শর্ট, একটু দেখতে বলি। খাটো। বলেন ভাইয়া কিসে? আমি একটা কথা বলতেছি ভাই যে বলতেছে আপনি ভাইকে অ্যালিগেশন দিচ্ছেন যে উনি গন্ডায় গন্ডায় প্রেম করছেন, এটা ঠিক না আপা। উনি প্রেম করেন নাই, প্রেম ওনার উপরে যায় পড়ছে। ঝাপাই পড়ছে, আচ্ছা আচ্ছা ওকে, হতে পারে। হ্যাঁ, আমি তো আর যাই দেখিনি। না আপনি দেখেন নাই। কার উপরে বলেন? কারণ আপনিও তো ঝাঁপায় পড়ছেন। তবে আপনি ভাই তো আমি ঝাপাই পড়ি নাই। না আমার ইন্টেনশন ছিল একটা কিছু, না ছেলেটা তো খুব অনেস্ট, ছেলেটাকে দেখতে খুব ভদ্র লাগে, মনে হয় বেশ ভালো ইয়া হবে, মানে এইটা একটা মাথার মধ্যে ছিল, বাট ঝাপাই পড়ি নাই। ঝাপায় পড়ে নাই, উনি আস্তে আস্তে আগাইছে। আমি একটা আগাইনি, আমার ইন্টেনশন ছিল একটা, উইচ আমি ট্রুলি আমি বললাম, বাট ঝাপায় সেই পড়ছে।
আচ্ছা তবে আচ্ছা ঝাঁপিয়ে সে পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, জীবনে একটাই করছেন, সেটা হলো ঝাঁপিয়ে পড়েছেন আর কি। যাই হোক, ঝাঁপায় পড়ার পরে তো এখন ভাইকে তো পাইছেন আর কি, ভাইয়ের যে বিহেভিয়ারটা আমি দেখতে পাচ্ছি আপা, এটা জি। স্পেশাল নিড বিহেভিয়ার। Oh my God, yes. আচ্ছা I আচ্ছা, agree with আমরা you on কমেন্টসে that. যাই, কমেন্টসে যাই, কমেন্টসে যাই। না, হ্যাঁ, আমি শিওর। আপনি আর ডিপে যান না বেশি। হ্যাঁ, আমরা এখন কমেন্টসে যাই। এই খবর কই পাই না, সাইদ সুমন ভাই আবার বলছে ওই যে ইসের লেবুর, তুমি কোথায় ছিলে এতক্ষণ আপু, শরীর ভালো, রেজেক আপার কথা বলছে, রেজেক বলছে রেস্টুরেন্টে। ও বাবা, আপনি ছাড়া রেস্টুরেন্টে চলে গেছে ভাই, আপা এটা কেমন কথা? এই যে দেখছেন ভাই, আপনি ওই যে দেখেন, আপনি এরকম হয় নাকি আপা, আপনি যাইতেন নাকি? দেখেন এই যে ভাইয়ের ওয়াইফ রেজেক আপা, উনি জি। মেয়েদেরকে নিয়ে চলে গেছে। হ্যাঁ, মেয়েদের ওটা তো মেয়েদের প্রোগ্রাম, যেটা হয়তো ছেলেরা অ্যালাউ মেয়েদের প্রোগ্রাম। ওর ও বান্ধবী আচ্ছা, একটা বাংলাদেশ থেকে আসছে, তার সাথে ওই ও এটা আচ্ছা আচ্ছা এনজয় করবেই, তাই না? আচ্ছা। হ্যাঁ, তোমাদের আড্ডায় বন্ধু সামনে ছিল, শানু আপা শিপ ফাঁস করলেন ওই যে লেবুর কথা। অল দ্য সিক্রেটস কামিং আউট। আব্দুর রহিম আপনাদের মনে হয় পরিচিত। আচ্ছা, কি বলছেন প্রভা? আর খুঁচায় না ভাইয়া, ভাইয়াকে দেখে বলছি এনজয় করছে না, আমার খারাপও লাগছে না, ধরাগামী যা পরিস্থিতি, সবাই সবাই ভাইয়ের বিপক্ষে গেলে তো অসুবিধা না, এটা না ভাইয়ের পক্ষ নিল না, ঠিক না? ভাইকে আমরা খারাপ বলতেছি না, ভাই স্পেশাল টাইপ পারফরম্যান্স শোনেন, ওনাকে আপনারা প্রিজার্ভ করতে হবে। আপনারা যদি হাজার চেষ্টাও করেন, হ্যাঁ, আমাকে চেঞ্জ করতে পারবেন না। না, ভাই তো প্রথমে বলছে, আনোয়ার ভাই হ্যাঁ। কিন্তু প্রথমে বলছে ভাই কোন ন্যূনবতী নাই। অনেক ভালো। আচ্ছা, ভাইকে আমি একটু জিজ্ঞেস করি যে আপনার যেমন মেয়ে, আপনাদের যে মেয়ে বললেন যে একজন হলো বাবার মতোই পুরো, আর একজন 60-40 এরকম না? হুম। তো এই এই যে আপনার ক্যারেক্টারটা যে আপনি পেয়েছেন, এটা আপনার নিশ্চয়ই বাবা মার কারো, এটা কি আপনার যেহেতু আর্মির পার্সনের থেকে আসছেন, মানে এটা আপনার বাবা মানে আর্মি, ভাই, এরকম কি? না, ব্যাপারটা ওই যে আমার আম্মার মানে আমার আম্মার বংশের এবং আমার আব্বার বংশে আমি মানে দুই জায়গা থেকেই কিছু কিছু পাইছি। যেমন আম্মার ইয়ে থেকে পাইছি যে জাতি যেটাকে বলে, হ্যাঁ, জাত, রাজার জাত, খুব ঠাটা আর কি। আমার বাবার দিক থেকে পাইছি আমরা খুব মানে কম্প্যাক্ট, উনি খুব শক্ত হাতে করতেন, হ্যান্ডেল করতেন, এরকম কিছু একটা? না 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 না, ওইটা বলছি না আমি, কম্প্যাক্ট মানে আমরা Compact। অল্পতেই খুশি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঝামেলা ছাড়া, মানে গন্ডি কোনো ঝামেলা ছাড়া, থাকতে পছন্দ হ্যাঁ, করে। কোনো আচ্ছা। তাম্বি নাই, বাইরে গিয়ে মস্তানি করা, গুন্ডামি করা বা হুম। এগুলা নাই। হ্যাঁ, আমার চাস্তো ভাইরা কিন্তু করছে, কিন্তু আমার মধ্যে নাই। হ্যাঁ, বা আমি যখন থাকতাম ক্যান্টনমেন্টে, আমার আশেপাশে এমন সময় গেছে, আমি ক্লাস 10-এ পড়ি, আমি সিগারেট খাইতাম, আমি একদম সবার সামনে সিগারেট খাইতাম, এবং মুরব্বীরা কেউ কিছু বলতো না, কারণ জানে যে এটা হচ্ছে গিয়ে মানে কিছু বলা যাবে না ওকে। আমার আব্বার কাছে গিয়ে বিচার দিত, আপনার ছেলে কি লেখাপড়া নাই, সারাদিন সাইকেল নিয়ে ঘুরে, আবার পরে এসে বলে যে না, আপনার ছেলে তো ক্যাডেট কলেজে পড়ে, নাহলে তো ক্যাডেট কলেজে চান্স পেতো না। জিনিস, আপনি কি জীবনে সিনেমা দেখছেন কখনো? সিনেমা অনেক দেখছি, আমাদের বাসায় রুটিন বলছে ছিল, না। আমি যখন ছুটিতে আসতাম, আমার নানাও আর্মি অফিসার ছিলেন, তো আমি যখন ছুটিতে আসতাম তখন নানা ওই সাগরিকা সিনেমা হল, গ্যারিসন সিনেমা হলে বলে রাখতো যে আমার নাতি আসলে, হ্যাঁ, যতগুলো টিকিট চাই দিয়ে দিবা। তো আমি তবে প্রতি একটা সপ্তাহে জিনিস যেতাম, জানার ভাই, প্রতি সপ্তাহে ছবি কি দেখতাম। বলে শোনো ভাইয়া? একটা জি? জিনিস আমি কিন্তু আনোয়ার ভাই, আমি যেটা ফাইন্ড আউট করলাম, ভাই ইজ অনেস্ট অ্যাকচুয়ালি। উনি নিজের সম্পর্কে যে কথাগুলো সবকিছু, বললেন, না 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 না, সেটাই honest। সেটাই, এবং এখানে কোনো ভাইয়ের যে লুকোচুরি কিছু নাই, উনি বলতেছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ। ভাইয়ের যে ক্যারেক্টারিস্টিক দেখতেছি, এই ক্যারেক্টারিস্টিক হচ্ছে হেরিডিটি, এগুলো জেনেটিক্স। কেন বলতেছি? কারণ আমার মা ছিলেন সূচিবায়ুগ্রস্ত, আমার ছোট মেয়েটা এরকম হয়েছে সূচিবায়ুগ্রস্ত। এগুলো আমরা বংশ পরম্পরায় এটা চলে আসবে, আসে। এটা স্বাভাবিক। না না, ঠিক আছে। আচ্ছা এটার উপর ভাই, ভাইয়ের কোনো কন্ট্রোল নাই। আপনি তো সিনেমাও দেখেছেন যেহেতু, তো এমনি কি গান পছন্দ করেন? যে ভাবি যে মানে আমি গান গায়। গান শুনি, আমি যেতে পারি না, কিন্তু হ্যাঁ, আমার কিন্তু শুনেন তো। বংশে গান আছে। যেমন আমার চাচাতো বোনরা খুব নাম করা মানে ওস্তাদ আলাউদ্দিন খান, নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবো না কেন? তারপর আফজালুর রহমান, হ্যাঁ, আমার চাচা, হ্যাঁ। ওনার মেয়েরাও এখনো সেতার বাজায়। কিন্তু আমাদের মধ্যে গানগুলো আসে নাই, যেহেতু আমার নানির বাড়ির দিকে খুব ঠাটা ছিল। আদারওয়াইজ আমার পূর্বপুরুষ যারা, তাদের মধ্যে ক্লাসিক্যাল মিউজিকের ইয়ে আছে, কিন্তু আমাদের মধ্যে আসে নাই। কিন্তু আপনার যে পাশে পছন্দ করি, এবং আমরা যারা, আমি তো এক ভাই, আর আমার চাচাতো ভাই 5 জন, তো আমরা গান পছন্দ করি সবাই, এবং ওরা আবার চেষ্টাও করে, আমি চেষ্টা করি না,
ওরা আবার চেষ্টাও করে। না, এই যে আপার কথা বলতেছি আর কি, যে আপাকে কখন উৎসাহ দিচ্ছেন যে গান গাচ্ছে যেহেতু ও মানে না, ও আগে গান গেত এবং স্টেজেও প্রোগ্রাম করতো, সবই করতো, আবৃত্তি করতো, হুম, বাট ফর সাম রিজন আই ডোন্ট নো ওয়াই হুম, সে বিয়ের পরে আর কোনোদিন গান করে না। লন্ডনে হুম, আসার পরে কিছুদিন প্রোগ্রাম করছে, তারপরে আর সে তবে হুম। কথা বলে ভালো লাগলো এই জন্য যে উনি গান এবং আবৃত্তি আমি খুব পছন্দ করি। আবৃত্তি করেন নাকি ভাই? না, আমি না, আপা আপা করে। আচ্ছা, তাহলে আপা একটা আবৃত্তি করেন, বা গান চাচ্ছে, আমি রিকোয়েস্ট একটা করছে। আবৃত্তি রিকোয়েস্ট করি আপনার ভাইয়া কাছে। এখন আবৃত্তির কোনো বই কোনো কিছু সব আমার শেডে পড়ে আছে, কোনো আচ্ছা, কিছু গানও নাই। যদি দেন, 2 লাইন একটা গান শোনান তাহলে 2 লাইন। আমি 4 লাইন একটা গান শোনাতে পারি, আচ্ছা, হ্যাঁ, শোনান। রবীন্দ্রসঙ্গীত শোনাই, যেটা আমার বাহ, বেস্ট। শিওর। ওকে, আচ্ছা আমি একটু আসতেছি আনোয়ার ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, গান শোনাক, আপনি আসেন। হ্যাঁ। রিকোয়েস্টিং ফর রোমান্টিক সং। হুম। কতবার বাহ। ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী, ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী, ভেবেছিলু কোথাও তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কাব প্রণয়ের কথা, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। আমি সরি, আসলে প্র্যাকটিস বাহ। নাই তো, দমও চলে যায়, কথাও ভুলে যাই, মানে ওয়ার্ড গুলো গানের ভুলে যায় আর কি। না, 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 আপনি বলার অপেক্ষা রাখেন, এত সুন্দর গান, মানে আপনি যদি কন্টিনিউ করতেন আসলে গানের আমার লাইনে, কোনো অনেক প্র্যাকটিস অনেক। নাই ভাইয়া, গত না, না, ১৭ এটা না, বছর আমি ধরে এখন আমার বলতেছি না, আপনি হারমোনিয়াম লাইফে চলে। তো গানটাকে ছেড়ে দিয়েছেন, যদি আপনি কন্টিনিউ না, করতেন। অনেক ভালো গিয়েছেন আপনি আপা। অনেক ভালো গেছেন, আসলে একবারে ন্যাচারাল গলা, খুবই সুন্দর হয়েছে, খুবই আমি সুন্দর, বলার চোখ অপেক্ষা বন্ধ রাখেন। করে আসলে শুনতেছিলাম, অনেক ভালো হ্যাঁ। লেগেছে। না, না, খুবই ভালো। আচ্ছা, হয়তো আপনারা যে কথা বলতে লন্ডনে হবে, আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আসলে আমি বললামই তো, আমি 18 বছর পর আমি গান ধরলাম এবং গত 2 দিন ধরে আমি গুনগুন গুনগুন করছি, যেহেতু আনোয়ার ভাই আমাকে একটা সংকেত দিয়েছে। তো আমার শেডে আমি খুঁজছিলাম আমি আছে কোথাও, আমার সমস্ত বই খাতা হারমোনিয়াম সবকিছু শেডে, 18 বছর ধরে শেডেই আছে। আরে 18 আচ্ছা, বছর ধরে আপনি অবদমন করে রেখেছেন একজন না, সেটাই আমি বললাম যে 18 বছর ধরে উনি কি সুপ্ত প্রতিভাটাকে সুপ্ত উনি প্রতিভা দাবি মুক্ত রেখেছে করে এই রেখেছেন আর ভদ্রলোক। কি। এখন আমি একটা জিনিস জানার ইচ্ছা ছিল যে আপনারা তো লন্ডনে ছিলেন, বা এই যে এখানে এখন যেখানে কেন্টে আসছেন, তো জি, আপনার ডিফারেন্সটা কেমন মনে হয়? পরিবেশটা কেমন লন্ডনের চেয়ে, কি কেন্ট ভালো মনে হয়? অনেক 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 চেঞ্জ ভাইয়া। লন্ডন থেকে এখানে আসার আর একটা মেইন কারণ হচ্ছে এলো পরিবেশ, বাচ্চাদের। ও। যেটা যখন যে ইউরোপটা ওপেন হলো তখন হুম, তো চারপাশ দিয়ে খুবই খারাপ অবস্থা। এবং 2004 এর দিকে সম্ভবত। হ্যাঁ, আমার শেডের নিচে, মানে লন্ডনের কথা বলছি, আমার ফ্ল্যাটের নিচে যখন, যেহেতু আমার লিস্টার স্কুলের সাথেই আমার বাসাটা মেশানো ছিল, হুম, তো আমার বাচ্চা যখন আমাকে একটা ওয়ার্ড জিজ্ঞেস করলো, আম্মু ওখানে কি হচ্ছে, আমি তাকে সেটার কোনো আনসার দিতে পারিনি। তখন আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, 3-তে পড়ে, সরি, 3-তে পড়ে বড় মেয়েটা। তখন ওই দিনই আমরা দুজনেই ডিসিশন নিচ্ছি আমরা এখানে থাকবো না। আমি বলেছি উইদিন 1 মান্থের মধ্যে আমাকে এই বাসা ছাড়তে হবে। ও বললো
তুমি শিওর? আমি 100% শিওর। আমি প্লাস টু 100% জায়গাটা ভালো না তো, প্লাস টু আমি জানি, প্লাস টু ইজ নট এ ভেরি গুড প্লেস। ভাইয়া প্লাস টু বললে কথা না, ইস্ট লন্ডনে পুরো লন্ডনে, ইস্ট লন্ডনে জায়গাটাই আমি লন্ডনটাই। কালকে একটা ভিডিও দেখালো, আরিফ দেখালো যে একজন মানুষের উপর গাড়ি উঠায় দিছে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, ওটা কালকে। দেখেছি ভাইয়া, ওটা কি দেখেছি। প্যাথেটিক জিনিস চিন্তা করা যায়, মানে খুবই pathetic। ইস্ট লন্ডনে। হ্যাঁ, তো এই খুব। হলো অবস্থা। এটা না আমি যে আমরা বলতেছি ভাইয়া কেন্টে এসেও যে মানে এখানেও যে কোনো কিছু হচ্ছে না সেটা না, সেটা বাট না, কম লন্ডনে যেটা তুলনামূলক। হয় এটা এখানে হয় না ভাইয়া। আর লন্ডনের লাইফ হচ্ছে অনেক ফাস্ট, অনেক হ্যাঁ, fast। আর অনেক মাল্টিকালচারাল, কে কোন দিক Exactly, দিয়ে কে আসতেছে যাচ্ছে, মানে আর কারণ তার কেয়ার নাই। হ্যাঁ, এইখানে হচ্ছে বেশিরভাগ যে বাঙালি পিসফুল একটা শান্তি। শান্তি একটা, এই আমাদের এখানেও আমি ওই জন্য লন্ডনে গেলে আমার মানে খুবই অস্থির, হ্যাঁ, মানে খুবই লাগে, ভয় মানে লাগে আমার। ভয় লাগে, মানে আমার খুব কষ্ট লাগে। আমার খুব ভয় লাগে। আমি কিভাবে 15 মানে বছর এক ছিলাম সময় আমি ওখানে জানি না। ছিলাম, হ্যাঁ। কিন্তু এখন হুম। গেলে না হঠাৎ করে ভয় মানে লাগে। ভয় লাগে। এখানে ভাইয়া ছোট্ট একটা শহর মেডিস্টন, উইদিন 5 মিনিট ড্রাইভের মধ্যে আপনি সব সবকিছু পাবেন। পেয়ে যাবেন। সবকিছু হ্যাঁ, পেলেন। হয়তোবা ইজ নট বিগ, মানে বিগ সিটি বা বিগ ম্যাসআপ শপ, বাট হুম। এভরিথিং এখানে আছে। 5 মিনিট ড্রাইভের মধ্যে আপনি সবকিছু পাবেন। আই এম ভেরি হ্যাপি। আচ্ছা, আমরা অনেক সময় হয়ে যাচ্ছে, তো আমাদের যেহেতু উইকডে, তো আমাদের অনুষ্ঠান শেষের দিকে আনা দরকার, কারণ সবারই কাজ আছে, আমার সকালে যেতে হবে অফিসে। আমি জানি টিঙ্কু ভাইয়েরও রিকোয়েস্ট করেছি। আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনাদের দুজনের কাছে আর কি। তো আপনাকে বীজের ব্যাপারে আপনি মনে হয় রিকোয়েস্ট করেছিলেন, তো আমার যতদূর মনে হয় সেই থেকে আপনার সাথে আমার মনে হয় যোগাযোগ আর কি। জি তো ভাইয়া, আমি 2 হয়তো বছর প্রপোজ নিয়েছি। করেছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আপনি অনুষ্ঠানে আসেন। তার আগে আপনার সাথে জাস্ট কানেকশন হয়েছে এই থ্রুতে যে আচ্ছা আপনার বীজ লাগবে মনে হয়, তখন আপনি কি বীজগুলা কি ইউজ করে কি বাগানে মানে করেছেন আমি কিনা আর কি? ফ্লাওয়ার গুলাকে ইউজ করি নাই, মানে হুম হুম আসলে ওই টাইমটা আমি রেখে দিয়েছি এখনো। হুম ফ্লাওয়ারে কিছু বীজ ছিল, আর কিছু বীজ ছিল প্রথম বছরে তো খুবই একটু এলোমেলো হয়ে গিয়েছে, কারণ আমি বুঝতেই পাইনি, যেহেতু বীজের গায়ে কোনো নাম লেখা ছিল না, তো হুম আমি হুম। বুঝতেই পাইনি আসলে কোনটা। কোনটা যেটা কি? বোঝা যায় হুম লাউটা, ওগুলাতে কিছু বীজ হুম কমন বোঝা যায়, হুম বাট হুম হুম। বাকিগুলা কিছুই বুঝতে পারিনি, যার কারণে আমি সব বীজ গুলা ইউজ করতে পারিনি। আচ্ছা, বাট মাশাআল্লাহ যেগুলা ইউজ করেছি সেগুলা প্রত্যেকটা জিনিসই ফলেছে। বলেছে আর আলহামদুলিল্লাহ। এবারও তাই, এবারও পুঁইশাক থেকে শুরু করে যা যা আছে, তবে সবই হবে। ফ্লাওয়ার গুলা দেইনি আমি। হুম অন্যান্য সবগুলা মোটামুটি হয়েছে। লাল শাক গুলা দেইনি এখনো, কেননা আমার হাতে একটু প্রবলেম, ব্যথা দেখে আমি হুম মাটিটা যে কুবাতে হবে, কোদাল টোদাল সবই আছে, কিন্তু মাটি ওই মানে হাতে প্রেশার লাগবে দেখে এবার আমি লাল শাক, পালং শাক, ধনিয়া হুম। পাতা এগুলা করতে পারি নাই। বাট এগুলা ইচ্ছা কিন্তু আপনার চলে এগুলা যায় না, ইচ্ছা না আছে। না, আমি বলতেছি এখন কিন্তু আসলে কোপাকুপির দিন কিন্তু এখন শেষ। হ্যাঁ, তো এখন আমরা আসলে করি কি, রেইজ বেড করা হয়। আপনার যেহেতু অনেক বড় জায়গা, আপনি কাঠের ফ্রেম কিনতেও পাওয়া যায়, অথবা হ্যাঁ, আপনি আমরা যদি কাছে থাকতাম হয়তো যে আমি জানি যে অন্য কেউ হয়তো হেল্প করতে পারবে, তো আপনি 4টা কাঠের ফ্রেম যদি চারদিকে লাগায় জি ওখানে ভাই। দিয়ে খালি আপনি কম্পোস্ট দিয়ে দিলেন, তার মধ্যে আপনি লাল শাক বলেন যে কোনো না, কিছু ওটা আপনার কোনো ওটা আমি লাস্ট ইয়ারে করেছি ভাই, আপনি যেটা হুম বললেন। আই নো দ্যাট। ওটা আমি হুম লাস্ট ইয়ারে করেছি। হুম। আপনি না যেটা তাহলে তো বললেন, ওইখানে আপনার যেহেতু কম্পোস্ট আছে, তাহলে ওখানেই আবার একটু কম্পোস্ট, নতুন না, কম্পোস্ট ওটা মিশিয়ে দিয়ে ওই করতে হবে। কম্পোস্টটা পুরোটাই ফেলে দিয়েছিলাম। ও পুরোটা ফেলে ফেলে দিয়েছেন দিয়ে কেন? আমি আপনি পুরা ফেলে দেওয়ার দরকার নেই তো, কারণ ওইটাতে মিক্সড করে দিবেন নতুন কম্পোস্টে। খালি খালি আপনি সব ফেলে দেওয়ার দরকার নেই, না, অপচয় ওটা হয়ে যাবে। ফেলে দিয়েছিলাম ভাইয়া, ওখানে কিছু গাছ ছিল তো, ওই গাছগুলা হুম। কেটে ফেলেছি। ও এই জন্য ওকে। ভাবলাম যে ঠিক আছে, আমি নেক্সট ইয়ারে আবার নতুন করে দিব, এই জন্য আর কি হুম আমি হুম। বললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো টিঙ্কু ভাই, আপনি কোনো কোশ্চেন না থাকলে আমরা ওনাদের কাছে একটু বিজয় সম্বন্ধে দু একটা কথা শুনে আমরা শেষ করে দিই আর কি। শেষ করে দেন, আমাকে যেতে হবে হ্যাঁ স্টেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাদের নামাজ পড়ে ঘুমাই যেতে হবে। তো আপনারা এমনি ওভারঅল, আমি জানি যে ভাইকে আমি জাস্ট ওই দিনই ইনক্লুড করানো, আপা বললো যে ভাইকে একটু বিজিএস ইনক্লুড করানো হোক, তা আমি রিকোয়েস্ট করে ভাইকে ইনক্লুড করেছি, আমার ফ্রেন্ড লিস্টে ভাইকে নিয়ে নিয়েছি। ভাই আমার এখন ফ্রেন্ড। এখন কেন্টে এক সময় হয়তো চলে গেছি ভাইয়ের বাসায়, ভাই তখন ওকে যে আমি উপরে খুবই যে শুয়ে খুশি থাকা হব হবে না। ভাইয়া, না না, খুবই আমি ওইটা বলতেছি না, আপনি যদি যাওয়ার পরে ভাই যদি যে বেডরুমে শুয়ে থাকে তাহলে তার হবে না। আমরা কিন্তু আড্ডাবাজ, না না আপনি না, ওটা বুঝতে পেরেছেন করবেন যে না, আমরা এতটা আমরা আসলে কিরকম আড্ডাবাজ বুঝতে পেরেছেন। এই যে আমি, টিঙ্কু ভাই, এখানে আরো যারা আছে শুনতেছেন, আমরা আমি কিন্তু তো দেখি, প্রচুর অনেক আড্ডাবাজ। এনজয় করি, আপনাদের সবকিছুই দেখি, সব ভিডিও দেখি, সব কালকে দেখছেন যে subscribe আপনার করি। যে লিচু বাগানের ওই যে ওই গানও ভাইরাল হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, খুব খুব সুন্দর হয়েছে, তো খুবই সুন্দর তো হয়েছে। এইটা যদি এখন আমরা জানি যে ভাইয়ের একটু ক্যারেক্টারটি সবারই এক একজনের স্বকীয়তা এক এক রকম, এক এটা একটা কারোর সাথে মানুষ কারো এক মিল একটা হবে না, এক একটা মানুষের স্বকীয়তা আলাদা টোটালি। তো এটা ভাইকে রেসপেক্ট করি অবশ্যই যে আপনার আপনার স্বকীয়তায় আছেন আপনি। একদিকে ওই যে বললো যে ব্যালেন্স, একদিকে তো আপনি স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যা ইচ্ছা করুন, এটা অনেক বড় ব্যাপার। তো হ্যাঁ, সবকিছু মিলে আমি মনে করি যে পারফেক্ট কাপল, ইউ আর পারফেক্ট কাপল। তো থ্যাংক ইউ। আমাদের এখন আপনি একটু যদি মানে আপনি যেহেতু বিজিএস একটা প্রোগ্রামে আসছেন,
তো বিজিএস সম্বন্ধে দুই একটা কথা আপনি ওভারঅল যে যে দেখতেছেন বা এই দুজনের কাছ থেকে কিছু কথা শুনতে চাই আর কি। আপনাদের যদি মনে হয় যে ঠিক আছে আমরা এই জিনিসটা চাই বিজিএস এর কাছে, সেটাও আবদার করতে পারেন যে এটা হলে আমরা খুশি হব। এই ধরনের কোনো কিছু যদি জানা থাকে বা আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিতে পারেন আর কি। ভাইয়া পরামর্শ আমি দিতে কোনো কিছুই দিব না, কারণ পরামর্শ দেওয়ার লেভেলটাতেই আমি নাই। আমি চাইবো, যেটা চাইবো সেটা হচ্ছে যে আসলেই কোন সিজনটাতে, হ্যাঁ যদি এগুলো আপনারা করেছেন সব, আমি প্রত্যেকটা ভিডিও মোটামুটি ভাবে আমার দেখা হয়েছে এবং আপনাদেরটা দেখে দেখেই মানে বলবো যে আমি গার্ডেনে অনেকটা ইমপ্রুভ করেছি। কোন সিজনে আমি লাগাবো, বিচিটা কিভাবে ওটাকে দ্রুত ওটাকে মানে ফলানো যায়, যেমন টিস্যু পেপার সাথে ভিজে রেখে, সবাই এক একটা যে ভিডিও দিয়েছে ওগুলা দেখে দেখেই কিন্তু আমার আসলে শেখা। আর সবচেয়ে আমার যেটা বেশি হেল্প হয়েছে সেটা হচ্ছে যে বীজটা আপনারা যে এত কষ্ট করে বীজগুলাকে পোস্টে পাঠাচ্ছেন, এই জিনিসটা আমি খুবই রেসপেক্ট করি। প্রত্যেকটা ভাবিদেরকে, ভাবি বলেন, আপা বলেন, বাচ্চারা বলেন, সবাই সম্ভবত হেল্প করছে। ভাইরা তো আছে, ভাইদের কথা বললাম না। তো এই জিনিসটা খুবই রেসপেক্টফুল জিনিস। আমার কাছে খুব ভালো লেগেছে এটা যে আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন, এবং এটার কারণে অনেক মহিলারা, আমি বলবো যে ভাবিরা আছে, আপারা আছে, যারা হয়তো বা বাইরে কাজ করছে না, ঘরেই বসে থাকে, আমি বলবো তাদের জন্য এটা খুব ভেরি গুড অপরচুনিটি কিছু করা, নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে একটা কিছুতে ইনভলভ করা। বা এই ইনভলভনেসটা কিন্তু আবার একটা সামাজিকতাটা নিয়ে আসে আর কি, যে সোশ্যাল জিনিসটা এটাও নিয়ে আসে। আমরা অনেকে, যেমন আমার হাজবেন্ডের কথাই বলি, যে ও এখন যতটা সোশ্যাল হয়েছে আগে এতটা সোশ্যাল ছিল না। বলতে পারেন যে আমার সাথে সংসার করতে 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 যখন দেখে যে একটা মানুষ চায়, আচ্ছা ঠিক আছে করি না, ব্যাপারটা আর কি এরকম। অনেক ভাবিরাও কিন্তু আছে বা বোনরাও আছে যে অনেকে আনসোশ্যাল আমরা বলি, এটা আনসোশ্যাল না, এটা তার ক্যারেক্টারটাই ওইরকম। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই যে আপনারা মাঝে মাঝে প্রোগ্রামটা করেন, আনন্দ করেন, বীজ নিয়ে মেলা করছেন, যদিও মেলা যাওয়ার আমার সৌভাগ্য হয় না, খুব ইচ্ছা আমার যাওয়া, বাট কবে হবে আমি জানি না। নেক্সট টাইমে যাবে ভাই, আজকে বলবে আমাদের ইনশাআল্লাহ। এখনই। তো এই যে ইনশাআল্লাহ ভাই বলবে। যাওয়াটা, এই যে একটা ফ্রেন্ডশিপ সম্পর্কটা একজন আরেকজনের সাথে উঠা বসা করা বা পরিচিত হওয়া, নতুন একটা ফ্রেন্ড হওয়া, নতুন একটা ফ্যামিলি হওয়া, যেহেতু আমাদের এখানে মা ভাই বোন সবার নাই, সবার থাকেও না, তো এই যে একটা যোগাযোগ মাধ্যম, এটা 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 অনেক মানে আমাকে খুবই কি বলবো এটাকে, আপ্লুত করে। হ্যাঁ খুবই আপ্লুত করে, খুবই আমি ইমপ্রেসড এরকম। অনেক ধন্যবাদ আপা। আমি ভাইয়ের কাছে যাওয়ার আগে মানে ভাইয়ের কাছে আগে একটা সরি জানায় নেই যে আপনাকে না অনেক না খোঁচাখুচি না করেছি। না না, এটা হলো কি জাস্ট অনুষ্ঠানে একটা মজা করার জন্য। না হ্যাঁ না, আমরা ফাইন। না না সেটাই আর কি, যে এটা আমি যেটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম, আমি বোধহয় একবার গ্রুপে লিখছিলাম যে কোন একটা ভাইয়ের বোধহয় লন্ডনে ইয়ে দেখছিলাম আমি, বেলি ফুল আর বকুল সামথিং একটা কাটের ব্যবস্থা আছে, কাটিং দরকার, কাটিং। হ্যাঁ, তা আমি ওর ভাইয়াকে বলছিলাম যে আপনি পারলে আমাকে একটু পোস্ট করে পাঠিয়ে দিতে পারবেন কিনা। আমার খুব খুব শখ আর কি, একটা বেলি ফুল তো আসলে বকুল ফুল না কি বলে এটা, যে ছোট ছোট হয় কিন্তু খুব, হ্যাঁ বেলি ফুল বলে। আর বকুল ফুল তো না 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 ঠিক আছে। ওই যে টিঙ্কু ভাই ওই যে উনার ওই যে আপাকে কালেক্ট করতে গেছে, এই জন্য হ্যাঁ উনি চলে গেছে আর কি। হ্যাঁ ফাইন। না না ঠিক আছে, আমরা তো অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি, অসুবিধা নেই। না তো ওইটা আপনার বেলি ফুলের কথা মনে হয় বলতেছেন। বেলি ফুল তো ওই যে সাদা সাদা যেটা, আবার আপনি শিউলি ফুলের কথা বলছেন সেটা তো আবার মালা গাঁথে শিউলি, ওই মালা, ওইটা তো আসলে আমার মনে হয় না কারো আছে, আমি জানি না আছে নাকি, আমি জানি না, আমার নিজেরই নাই এখন, আমি বলতে পারবো না। হ্যাঁ, তো যদি আপনার কালেকশনে বাংলাদেশে গেলে, হ্যাঁ না আমি বাংলাদেশ থেকে আনছিলাম খুব শখ করে। ম্যাডাম আমি এখানে তরতাজা করছি আমার ঘরের মধ্যেই, বাগানের মধ্যে লাগাই দিচ্ছে, আর এগুলা বইটা শেষ ভূত হয়ে গেছে। এটা তো ঘরে রাখতে হবে, কারণ এগুলা গরমের দিন বাইরে রাখতে পারবেন না। ম্যাডাম বুঝে নাই ওগুলা। আচ্ছা অসুবিধা নাই, এক সময় হয়তো যদি আমি বাংলাদেশে আমি অর্ডার দিচ্ছি, কিছু অর্ডার দিচ্ছি আমি ইন্ডিয়া থেকে,
আচ্ছা হয়তো দু একদিনের মধ্যে পাবো, তা আমি জানি না কেমন পাবো, যদি আপনাদের কারো কাছে থাকে। আচ্ছা, আমি নজরে থাকলে অবশ্যই জানাবো, অসুবিধা নেই। তো আমি জাস্ট আপনাকে এমনি বললাম যে যদি কোনো আমাদের কথায় যদি কোনো কষ্ট পেয়ে না থাকেন না না এটা না ক্ষমা না, করে দিবেন। এই এটা হলো জাস্ট এতদিন মজা পরে করার জন্যই অনুষ্ঠান। ওই যে আমাদের অনেকদিন, প্রভাও এই কথা লিখছে, মজা করে বলা কোনো কথায় অতীতে আপা ভাইয়ারা কোনো কষ্ট নিয়ে থাকলে আমরা ক্ষমা প্রার্থী। না 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 হ্যাঁ, না। আর এখন আপনি যেহেতু বাগান সম্বন্ধে এত খুব একটা করেন না, তা আপনাকে আমি একটা জিনিস অনুরোধ করবো যে এই যে দর্শকরা যে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখলো ওনাদেরকে একটু থ্যাংক ইউ দিয়ে আমি অনুষ্ঠান শেষ করে দেবো আর কি, একটু যদি বলতেন আর কি। বলুন। আপনাদের সাথে আসলে এখানে আমার আড্ডা মারার খুব একটা স্কোপ নাই, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল খুব লিমিটেড এবং খুব সিলেক্টিভ। আপনাদের সাথে এখানে বসে আড্ডা মারা আমার বউয়ের উপলক্ষে বা মানে মাধ্যমে খুব ভালো লাগলো। আড্ডা মারতে তো ভালোই লাগে, একসময় খুব আড্ডা মারতাম, দিতেন। হ্যাঁ তো হ্যাঁ দিতাম। হ্যাঁ, আপনাদের সবাইকে আমার বাসায় আমন্ত্রণ। হ্যাঁ, ইনশাল্লাহ, বাসায় যদি একসাথে দল বেঁধেও আসেন তাতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা জাস্ট নেই। 1-1.5 ঘন্টা আগে একটা কল দিবেন, আমরা দল বেঁধে না না, সেটাই সেটাই। কাপল আসেন, দ্যাটস না ফাইন, না, এনি টাইম। আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি দল এক বেঁধে সময় আসতে একটু, একটা প্রিপারেশন লাগবে। না না, সেটা সেটা আসা যাবে। তার আগে যদি আমি রিকোয়েস্ট করবো যদি আমাদের নেক্সট কোনো মেলায় যদি আপনি আসেন, আপনার সাথে ভিজিবলি ভাইয়া, পরিচয় হোক। ইনশাল্লাহ নেক্সট মেলাতে আমি এবারে চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাটে বলে হয় নাই আর কি। আচ্ছা, ইনশাল্লাহ, অসুবিধা নেই, সময় আছে। আমাদের এই বিজিএসটা বন্ধ হয়ে যাচ্ছে না, ইনশাল্লাহ কামিং ডেজে আপনারা আসবেন, এটাই আমাদের আরো আশা বড় থাকে। হবে, আরো বড় হবে। আরো না, বড় হবে এটা একটা ইনশাল্লাহ। ভালো উদ্যোগ, এটা একটা ভালো উদ্যোগ। বাঙালি কমিউনিটির পাশাপাশি একটা ভালো জিনিসে এঙ্গেজ করতেছেন আপনারা। সেটাই। আমি বলবো না যে একজন আরেকজনের কম্পিটিটর, এই না, জিনিসগুলো অন্তত নাই। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা সেটাই। কমিউনিটি একটা ভালো ভাইয়া জিনিস এটা নিয়ে। কিন্তু আমার পেজ মেডিস্টোন ঘরোয়া খাবার। হ্যাঁ, ও তাই না, আচ্ছা আচ্ছা। আমাদের অনেকে তো খাবারও করে, তো ভালো, আপনার অসুবিধা নাই। আমরা যদি কেউ আমাদের মধ্যে অনেকেই খাবার করে, সেও কিন্তু নিতে পারবে, অসুবিধা নেই। তো আমাদের জন্য আমি আবার আগেই বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ইনশাল্লাহ আমরা আজকে অনুষ্ঠান শেষ করে অনেক সময় হয়েছে, প্রায় 11:30 বাজে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় বের করে ভাইয়া, আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের রিটেইল শপ, দুজনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে অনেক কষ্ট করে সবাই দেখেছে, এবং অনেক কথাই আসলে অনেক কিছু হতে পারে, ভুল ত্রুটি মাফ করে দিবেন। আর গানের ব্যাপারে অনেক কথা ভুল হতে পারে, সুর ভুল হতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কিছু মনে করবেন না। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করব। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। নেক্সট আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বিদেশ ধরে বিদেশ স্বপ্ন যাবে অনেক দূর, হবে না তো সে। বিদেশ বিদেশ ধরে বিদেশ স্বপ্ন যাবে অনেক দূর, হবে না তো সে।